জয়ামির জন্মগ্রহণ করল দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে। 1987 সাল, বাংলাদেশে সামরিক শাসন চলছে, উত্তাল দেশের অবস্থা। তখন সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত একপাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে। জাভেদ আমির ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই, কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা বড় দায়। 1990-এর শেষে স্বৈরাচারের পতন হলো। জয়কে স্কুলে ভর্তি করানো হলো 4 বছর বয়সে। তার জিদেই সে দেখেছে সকলেই স্কুলে যায়, তারও যাওয়া দরকার। বাড়িতে 2 মহিলা রাখা আছে জয়ের যত্নের জন্য। তাদেরকে সহ্য করা যাচ্ছে না। একটার বয়স কম, 20-22 বছর হবে, খুব নজরে যত্নে রাখে। এত যত্নার্থী বড়লোকপনায় সে বিরক্ত। তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে, তার ক্ষতিপূরণ দিতে হয়েছে। তবুও মেয়েটার লজ্জা নেই, আবার আসে জয়ের দেখাশোনা করতে। জয় তাই আরো বিতৃষ্ণ মেয়েটার ওপর। জাভেদ আমিরের সাথে ঝামেলা তার। সে রোজ স্কুল থেকে বড় বাবার কাছে যায়। বাপের ছোট ভাইকে সে ডাকে বড় বাবা। এটার কারণ আছে, বাবা শাসন করে, আর তার বাবাকে ভালো লাগে না। বাবার চেয়েও বেশি আপন ও বড় তার চাচা, তাই জয়নাল আমির তার বড় বাবা। এত চতুর সে কোত্থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমায়রার। জয়নাল আমির নিতে আসেন স্কুলের গেটে। চাকরেরা ভয়ে সরে আসে, বাধা দিতে পারে না জয়নাল আমিরকে। জাভেদ একবার জিজ্ঞেস করেছিলেন, এই বেয়াদব, জয়নালের সাথে গেছিলি? হ্যাঁ। কেন? দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে বলল, আমার ভালো লাগে, তুমি আর নিষেধ করবে না, আমি যাবই। জাভেদ 2 থাপ্পড় মারলেন, খুব জোরে নয়, তবে লাগলো। কিন্তু জয়ের মুখ দেখে মনে হলো না তার কিছু হয়েছে। পরদিন সে সন্ধ্যায় ফিরল চাচার কাছ থেকে। আগে বিকেলে ফিরত, বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস যায়। আমির বাড়ির ফটকের সামনে এসে তাকে ডাকার সাহস নেই কারো, তা মনে হয় একমাত্র বাবার জন্যই। দারোয়ানটা চরম খিটখিটে। একবার তাকে অবশ্য কুকুর দৌড়ানি খাইয়েছে সে। পুকুরে গোসল করার উপায় নেই, তাছাড়া তার কিছু অবলা সাগরেদ আছে। গোয়ালের গরুগুলো, ফটকের বাইরে বসে ঝিমানো কুকুরেরা, বাড়ির ছাদের চিলেকোঠায় বাচ্চা তোলা বিড়াল, কবুতর, এগুলোর পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য। আরো আছে তার বাজিগর। বাজিগরগুলো দিয়েছে বড় বাবা। 6টা থেকে 9টা হয়েছে ওরা, একটার জোড়া নেই। সে নড়তে চড়তে গিয়ে ডিম নষ্ট করে ফেলেছিল। সেই কি কান্না! তার দোষ নাকি দাদুর, কারণ দাদু মাত্র 4 বার ডিম নাড়তে নিষেধ করেছে, এর বেশি বলেনি। বাবার হাত থেকে ওগুলোকে বাঁচিয়ে রাখারও চাপ আছে। বাবার সুযোগ পেলেই বড় বাবার দেওয়া পাখিগুলো উড়িয়ে দেবে। কম চাপে থাকে না সে, বড় ব্যস্ত মানুষ। এমন বাবার সাথে ভালো সম্পর্ক রাখা জয়ের দ্বারা সম্ভব না। হুমায়রার কাছে একবার বিচার এলো, ক্লাসের 4টা ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে, কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে। সে তখন ক্লাস 2-তে। সে ক্লাসে দল গঠন করেছে। একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না, দেশদ্রোহী ছেলে বলে না। আরেক দল যারা বলতে চায় কিন্তু এখনো ভয়ে বলতে পারে না, তারা হলো জয়ের বিরোধী দল। দাদুর সাথে খাতির তার ভালোই, কিন্তু রাগ হয় যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে শেখায় না। দাদুর লাঠি লুকিয়ে সে সপ্তাহখানেক ভুগিয়েছে দাদুকে, তাতে জলিল আমির আরো খেপেছেন। তিনি জানিয়ে দিয়েছেন জয়কে আর কোনোভাবেই তিনি ভালোবাসবেন না। কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না। সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যিই কঠিন হয়। সে দাদুর সংবাদপত্র ছিঁড়ে কোটি কোটি করে রাখে। দাদু পান খায়, সে চুনের ভেতর পানি ঢেলে টলটলে বানিয়ে রাখে। নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যায়। একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে দিয়ে রেখেছিল। হুমায়রা তাকে ঝাল খেতে দেয় না, কিন্তু সে জানে মরিচের গুঁড়ো ঝাল, তা খেয়ে দাদুর অবস্থা খারাপ। পানি খেয়ে শান্ত হলে সে আস্তে করে গিয়ে দাদুর সামনে গিয়ে হাত পিছমোড়া করে দাঁড়িয়ে বলল, আমি মিশিয়েছি তোমার খাবারে ঝাল, বলো আর কোনোদিন ভালোবাসবে না বলে হুমকি দেবে? চুপচাপ ভালোবাসবে, বুঝলে? এরকম বিরোধিতা চলল কিছুদিন। দাদু একদিন এসে চোটপাট করলেন। জয় একটা কথাও অস্বীকার করেনি, সব স্বীকার করেছে, এমনকি যা অপরাধ করেনি তাও। বড় বাবা বলেন, লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই, মানুষ তোমাদের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টায় মত্ত থাকে কেবল। একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তুই যা করছিস এটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না। খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি, তারা যা খুশি করতে পারে। তুই যা খারাপ করছিস সেটাও তোর, আর নিজের কৃতকর্ম হোক ভালো বা খারাপ তা অস্বীকার করাটা ছোট লোকই। তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ, কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য। তুই যখন কারো কাছে ভালো সাজতে নাটক করবি বা কারো মন মতো চলবি, ব্যাপারটা অনেকটা এমন হলো না যে তুই তার কাছে দায়বদ্ধ?
তোর কোনো নিজস্বতা নাই। ভালো সাজতে চায় ভণ্ডরা, ভীতুরা, হাতির পাওয়া লোভীরা। আর এটাই দায়বদ্ধতা, দুর্বলতা, এক প্রকার বাধ্যতা। যেন কেউ তোকে খারাপ ভাবলে তোর যায় আসে। কখনো কারো কাছে ভালো হওয়ার কোন রকম সামান্য চেষ্টাও করবি না। কেউ তোর নিজস্বতাকে মেনে নিয়ে থাকলে আছে, নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া। জয় মনোযোগ দিয়ে শোনে, কিছু কথা বোঝে, আর যা বোঝে না তা মনে রাখার চেষ্টা করে। সে টের পায় চাচার চিন্তাধারা সবই তার ছোট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায় মিলে যায়। বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছেই যাবে। দাদু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, এসব কেন করেছিস? সে গোমরা মুখ করে বলল, তুমি তো বললে ভালোবাসবে না, কিন্তু আমি তেমন কিছুই করিনি আগে, এখন করছি। যাতে ভালো না বাসার কারণ থাকে, অকারণে ভালোবাসবে না কেন? ক্লাস 3-তে তার একটা গৃহশিক্ষক রাখা হলো। মাস্টার আসার আগে সে যায় ঢিল ছুঁড়ে আম পাড়তে। হামজা এসে সেদিন এক ঝুড়ি আম দিয়ে গেছে, কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা। জাবেদ ব্যবসার কাজে প্রায় ঢাকা চট্টগ্রাম থাকেন। তখন বিচার আসে জলিল আমিরের কাছে। হুমায়রাকে ধরে মহিলারা বলে জয়ের কুকীর্তির কথা। সেদিন আম পাড়তে গেছে মণ্ডলদের বাগানে। মণ্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল, বড়দের ডেকে আনার হুমকি দিচ্ছিল। আম না পেড়ে যে ডালপালা ভেঙেছে তাই তুলে বদনাম মেরেছে ওরা। ওদের অপরাধ, নিজেরা কেন অ্যাকশন না নিয়ে বড়দের ডাকার মতো এমন ছোট লোকের হুমকি দিল ওরা। যা করবে ওরা করবে, কাপুরুষদের মতো বড়দের ডাকতে চেয়ে ওরা জয়ের মারামারির মুডটাই নষ্ট করে দিয়েছে। যুদ্ধ বিগ্রহ করবে সমানে সমানে, তারপর দেখা যাবে কে জিতে। মাস্টার এসে বসে আছেন আধা ঘন্টা। জলিল আমির 2বার খড়ি নিয়ে খুঁজে এসেছেন, পাননি খুঁজে ওকে, পাবার কথাও না। সে বাগানের ওপারে ভাঙা গোয়ালের কোনায় বসে সভায় ব্যস্ত। ওপারের কয়েকটা পুচকে জয়ের নামে নালিশ করছে। জাবেদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে। এটা হতে দেওয়া যাবে না, ওদেরকে শাসাতে হবে, যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না, তবে ওদের কিছুই করেনি, বিচার দেওয়া ক্যান্সেল। শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার খুঁজতে গেলেন। খুব বিনয়ের সাথে বললেন, জয় বাবা আসো পড়বে, জয় বাবা আসো পড়তে বসবে, পরে এসে খেলবে, আসো। জয় বিরক্তিতে চোখ মুখ খিচে তাকালো, উঠল না সভা ছেড়ে। মাস্টারকে বলল, এখন ব্যস্ত আছি, বসেন ঘরে গিয়ে, পরে আসতেছি। মাস্টার হতভম্ব হয়ে চেয়ে রইল। কি হলো যান, জরুরি কাজে আছি। আপনি কি এখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন? মাস্টার রেগে মেগে একাকার, তবুও চুপচাপ নিজের রাগ নিয়ন্ত্রণ করে ভেতর বাড়িতে ঢুকে হুমায়রাকে বললেন, আপনার ছেলেকে আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না, ওর মুখের ভাষার শুদ্ধতা হারিয়ে যাচ্ছে। হুমায়রা রাতে শাসন করলেন। তারপর দিন মাস্টারকে আধা ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসলো। পড়ার 10 মিনিট না যেতেই উঠে পড়ে বলল, পড়বো না আজ আর, আপনি যান, আমার কাজ আছে। হন হন করে বেরিয়ে চলে গেল। সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন। পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছে। সে কাগজ দিয়ে নৌকা, বাঁশি, ব্যাঙ ইত্যাদি বানাচ্ছে। মাস্টারের ধৈর্যচ্যুতি হবার পর্যায়ে। পরপর 3-4 বার উঠে গিয়ে পানি খেয়ে এলো। টেবিলের ওপর মাথা রেখে ঝিমোতে লাগলো। শেষমেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন 2টা ঠাস ঠাস করে। জয় কাঁদতে কাঁদতে হুমায়রার কাছে ছুটল। মাস্টারের কাছে সে আর পড়বে না। মাস্টার মারে, সে কি কান্না তার। সে সময় হামজা এলো। হুমায়রা কান মলে ধরলেন, এবার বল মাস্টার কেন মেরেছে তোকে, বাদর ছেলে। মাস্টার ভালো না। জয় কাঁদছে। তার বানোয়াট কান্না দেখে হাসি পাচ্ছে হামজার। তুই কিছু করিসনি? না। জয় জীবনে কাঁদে? কাঁদলে তা সত্যি, এটা না মারার উপায় পেলেন না হুমায়রা। জলিল আমির রাজপুত্রের মতো পালছেন নাতিকে। তবু হুমায়রা বললেন, সেদিন মাস্টার নালিশ করেছিল বলে তুই বাদ দেওয়ালি, কিন্তু সে তো তারপরেও 2 দিন পড়িয়েছে। কথাটা বিশ্বাসযোগ্য হলো, এবং এটা করার জন্যই সে তারপরে 2 দিন পড়েছে মাস্টারের কাছে। কিন্তু মাস্টারকে বাদ দেওয়ানোর একটা ছুতো দরকার বিধায় 2 দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে। হামজাকে দেখে শান্ত হলেন হুমায়রা। সবার খোঁজ খবর নিলেন। শাহানা ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছে হামজার কাছে। হুমায়রার শরীরটা ভালো না, গর্ভাবস্থার 4 মাস চলছে। কাজের মেয়ে 2 গিয়েছে গ্রামে। জয় সারাদিন বাদরামো করে বেড়ায়। তাকে সামলানো 4 মজুরের কাজের সমান। বিকেল পর্যন্ত রইল হামজা। ফুপু যতক্ষণ রান্না করলো সে দাঁড়িয়ে রইল ফুপুর পাশে। হামজার ছিপছিপে শুকনো শরীর, পরনের লুঙ্গি আর ফতুয়াটা ময়লা, মুখটা শুকনো, নরম চলচলন, মুখে স্মিত হাসি, তবে মলিন। বয়স 14। এই বয়সেই লম্বা হয়ে গেছে দেখার মতো। জয় হামজাকে পেলে সব ভুলে যায়। জয়ের স্বাস্থ্য চেহারা একদম আমির পরিবারের সবার মতোই অভিজাত হয়েছে। খালি স্বভাবটা দিন দিন বখাটের মতো হয়ে যাচ্ছে, তাও আবার সঙ্গদোষে। হুমায়রা হামজাকে রেঁধে খাওয়ালেন, ওই বাড়ির খবর শুনলেন। আজ কদিন হুমায়ুন পাটোয়ারি বাড়িতে নেই। সংসারের দায় তার নয়।
হামজা, তুলি, শাহানা ভেসে গেলেও সেটাই তার নয়। সে দেশ বিদেশ ঘুরছে, মহিলাদের বিয়ের প্রলোভন দিয়ে তাদের ভোগের অপরাধে কত এলাকা থেকে মার খেয়েও ফিরেছে। হামজা ক্লাস 8-এ, বাসায় চাল নেই। হামজার স্কুলের বেতন দেওয়া হয় না আজ 4 মাস। মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে। হুমায়রা কিছু কাঁচা তরকারি, চাউল, পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন। বাড়িতে লোক নেই, ছুটিতে গেছে কাজের লোকেরা। জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর। হামজা পায়ে পড়তে যায়। ফুপু, তোর পায়ে লাগি, আমি একাই চলে যাব, আমার কিচ্ছু হবে না। তোর পেটে আমার ছোট্ট বোন, এই রাতে বাইর হলে যদি বোনুর কিছু হয়, তোর খবর আছে। বাইর হোস না ফুপু আম্মা। হুমায়রা শুনলেন না। অন্ধকারে একা ছাড়বো? কেউ যদি টাকাটা কেড়ে নেয়? তুই কি বাড়ি পর্যন্ত যাবি? তখনও তো নিতে পারে। তবু আমার সান্ত্বনা থাকবে। চল বাবা। জলিল আমির লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ফটকের কাছে পুত্রবধূর অপেক্ষায়। হামজা ফুপুর ডান হাতখানা ছাড়ল না যতক্ষণ হাঁটল। জয় মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে তিরিং বিরিং ছুটছে। 2 দিন পর জাবেদ ফিরলেন, ক্লান্ত চেহারা। হুমায়রা দেখেই বুঝে ফেললেন কিছু একটা হয়েছে। কিন্তু জাবেদ বড় চাপা মানুষ, রাজধানী থেকে ফিরেছেন। তা কেবল বুঝলেন জলিল আমির। আমির নিবাসের লোকজন কম। ফটকের দারোয়ান মনসুর মিয়া, বাগানের মালি মন্টু, আর 2 জন আছে বাংলো ঘরের বিপদ আপদের জন্য। জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম কেদারায় দুলতে দুলতে ঘুমানো, লাঠিটা কেদারার সাথে হেলানা দিয়ে রাখা। চোখে চশমা আছেই, নাক ডেকে ঘুমাচ্ছেন। মনসুর মিয়ার চাকরিটা সুখের। সারা রাত সে ঘুমায় ফটকের ধারে চেয়ারে বসে। বাড়ির কর্তা জলিল সাহেব জানে, ঝাড়িও মারেন, এমনকি কয়েকবার লাঠি নিয়ে তেড়েছেনও, কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেন না। মনসুর মিয়া নিশ্চিত ছাড়বেনও না। মাঝরাত, কয়টা মনসুর জানে না। কেউ ডাকছে মনসুর মিয়াকে করুণ স্বরে। তার খুব বিপদ। বাড়ির কর্তার কড়া হুকুম, যত রাত আর যাই হোক না কেন, কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস, তোর চাকরি করলাম শেষ রে মনসুর। মনসুর দ্বিধায় ভুগল। তার ভয় করছে, তবুও খুলল। কোনো অসহায় লোক না তারা, একজনও না, 8-10 জন। মুখে কালো কাপড় বাঁধা, চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে। ঘণ্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিভেছে। 1 ঘন্টা পর এরা কি করতে এসেছে? মনসুর মন্টু আর বাংলোর ঘরের 2 জনকে ডাকলো। তারা উঠে এসে দাঁড়িয়ে রইল। মনসুরকে জবাই করা হলো। তারা খুব নরম মনের, তাই মুখ ফিরিয়ে রাখলো। দেখলো না দৃশ্যটা, বরং ফটকটা ভেতর থেকে ভালোভাবে আটকে এলো। পথ দেখিয়ে দিল। সদর দরজার নকল চাবিও তাদের কাছেই। দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়েই তাদের কাজ শেষ। তারা বাইরে অপেক্ষা করতে লাগলো। জলিল আমির সেই দিন খুঁড়তে খুঁড়তে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিল ঠিকই, তবে গুলি চালাতে পারেনি। তার বুকের উপর চড়ে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল, কেবল ওনার গলা দিয়ে ঘুৎঘুৎ আওয়াজ আসছিল। তিনি শেষবার কালেমা শাহাদত পড়লেন। শেষ করতে পারলেন না অবশ্য, জবান বন্ধ হয়ে গেল। জাবেদ আমিরের গুলিতে 4 জন পড়ে গেল, তখনও 9 জন আমির নিবাসে ছড়িয়ে ছিটিয়ে। জীবিত 9 জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত 2 জন সহ মন্টুও আছে। জাবেদ আমির মনোবল হারিয়ে ফেললেন কেমন যেন। তবুও বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপতে শেখেনি। একজনের ঠ্যাঙে শেষ গুলিটা করতে পেরেছিলেন উনি। ওনাকে 4 জন মিলে ধরে ছেঁচড়ে নিয়ে শোয়ার ঘরে হুমায়রা আর জয়ের সামনে উপস্থিত করা হলো। ছোট্ট জয়ামির ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীদের খুব মারে। সেদিন তার ঠাঁই হয়েছিল মায়ের পিঠ পিছে। সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরে দাদুর মাথা ছাড়া দেহটা দেখছে। মাথাটা দেহের সাথে নেই দাদুর, তার পা নড়ছিল না। তবুও সিঁড়ি বেয়ে উঠে এসেছে ঠিকই মায়ের কাছে। অবশ্য সিঁড়ি বইতে গিয়ে কয়েকবার পড়ে গিয়ে চামড়া মাংস ছিলে গিয়েছে শরীরের কয়েক জায়গায়। রক্ত ঝরছে, জ্বলছেও, কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে। দাদুর মাথাটা কোথায়? দাদু কি তাকে সকালে বাগানের ভেতর লাঠি নিয়ে তাড়াবে না? বলবে না? সঞ্জয়, যতই বিপদ সামনে দাঁড়াক, কেবল আল্লাহকে ডাকবি। জয়ের প্রশ্ন, আল্লাহ কে দাদু? আমাদের যিনি বানিয়েছেন, সে আমাদের রক্ষা করবে সব অবস্থায়। ধর বারবার ডাকছিস, তবুও তোর বিপদ উদ্ধার হচ্ছে না। তবুও বিশ্বাস হারাবি না, তাহলে কাফের হয়ে যাবি। কাফের কি দাদু? খারাপ। বড় বাবা বলেছে খারাপ হওয়াটা খারাপ না। চুপ, ওই কুলাঙ্গারের কথা বলবি না। হুমায়রা নামাজ পড়লে সে গিয়ে জ্বালাতন করে, ঘাড়ে উঠে বসে। সামনে গিয়ে জায়নামাজের ওপর বাবু মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে। তখন নামাজ শেষে হুমায়রা বলতেন, এমন করতে নেই আব্বা, আল্লাহ নারাজ হয়। জয় বলে, আল্লাহ নারাজ হলে কি? হুমায়রা বলে, ছি, এসব কথা বলতে নেই আব্বা, আল্লাহ আমাদের রক্ষাকর্তা,
তাকে সন্তুষ্ট রাখতে হয়। জয় আজ মায়ের পেছনে লুকিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ রক্ষা করেন আল্লাহ। জাভেদ আমিরকে চেয়ারে বসানো হলো। ওনাকে ঘিরে ধরে রইল চারজন। জলিল আমিরের রাখা লোকদের মাঝে একজনকে মেরে ফেলেছে জাভেদ, আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার সুযোগ সন্ধানী। জাভেদ আমির ঘৃণা ভরে একবার দেখলেন, ওনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার। ছটফট করছেন বড়। দৌড়ি এলো। একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের। হুমায়রার বুকের আঁচলটা ভালো কাজে দেবে। শরীর থেকে শাড়ির আঁচলটা টান মারল। শাড়ি দেহে পেঁচানো থাকে। সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হুমায়রা পড়ে গেলেন মেঝেতে। আর্তনাদ করে উঠলেন। সে অবস্থায় দুটো পুরুষালী লাথি মারতে কিন্তু ভুলল না ওরা। কোমর বরাবর কষে মারলেন লাথি দুটো। জাভেদ আমির গর্জে উঠলেন, ওদের গায়ে হাত দিলে তোদের বংশ নির্বংশ করে ছাড়বো, সুরের বাচ্চা, ওদেরকে ছুবি না। ওনাকে তখন দুজন চেপে ধরে রেখেছে। শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়ে চেয়ারের সাথে বাঁধল জাভেদ আমিরকে। কেউ উপহাস করলো, ছোবো না, ঠিক আছে বস, ছুঁইলাম না, গুলি করে খুলি উড়াই দিই। জয় কাঁদতে কাঁদতে বসে পড়লো মায়ের পাশে। তার কান্না খুবই বিরক্তকর ঠেকলো, তাই তাকে একটা বড়সড় লাথি মারা হলো। ঠোঁটটা থেতলে গেল। জয় বুঝলো কাঁদা যাবে না, তার কান্নার শব্দটা ওদের বিরক্ত করছে। হুমায়রা অসহ্য যন্ত্রণায় মেঝেতেই পড়ে রইলেন। জয় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগোয়, আবার ওদের দিকে তাকায়। আবার যদি লাথি মারে, গুটিসুটি মেরে মায়ের কাছে মেঝেতে আধা শোয়া হয়ে ঝুঁকে মায়ের হাতটা চেপে ধরে রাখে। বাবার কাছে যাবার উপায় নেই। তার অবশ্য ইচ্ছে করছিল আলমারি থেকে একটা শাড়ি এনে মাকে দিতে। মা বোধহয় লজ্জা পাচ্ছে পেটিকোট আর ব্লাউজ পরে থাকতে। সবসময় যে শাড়ি পরে থাকে, বাইরের কেউ এলে আরো টেনে টুনে ঘোমটা দেয়। সে দেখেছে, কিন্তু তার কিছুই করার নেই। সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে, আল্লাহ রক্ষা করেন, এই শয়তানদের মেরে ফেলেন, এই খারাপদের শাস্তি দেওয়া, এরা খারাপ লোক। তার মাথায় এই চিন্তাও এলো, খারাপ হওয়া তো খারাপ না, কিন্তু এরকম খারাপকে কি বলে? এই খারাপদের জয়ের ভালো লাগছে না। তখন আল্লাহ নামক রক্ষাকর্তার উচিত এই খারাপদের শাস্তি দেওয়া। ফাঁড়া খড়ি দিয়ে জাভেদকে মারতে লাগলো ওরা। আর্তনাদটা আর নেওয়া যাচ্ছিল না। শাড়ির এক টুকরো জাভেদের মুখে গুজে দেওয়া হলো। এক একটা আঘাতে চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠছিল জাভেদের শরীরের। কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাভেদ। সাদা ফতোয়ায় রক্তের ছোপ দেখা যাচ্ছে। এবার মুখের কাপড় সরিয়ে নেওয়া হলো। এবার ওনার উচিত ওদের কাছে প্রাণ ভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এইসব জানতে চাওয়া। কিন্তু জাভেদ করলেন অন্য কিছু। তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন, চলে যাও হুমু, তোমার পায়ে পড়ি। জয় চলে যা আব্বা, আমি আসবো তোদের সাথে দেখা করতে। হুমায়রা প্লিজ দয়া করো, আমার সন্তানকে নিয়ে চলে যাও তুমি, আমি আসবো খুব তাড়াতাড়ি। এই তোরা ওদের যেতে দে, ওরা তো কিছু করেনি তাই না? ওদেরকে বের হয়ে যেতে দে। হুমায়রা বুকের ওপর দুটো হাত আড়াআড়িভাবে ধরে ইজ্জত ঢাকার বৃথা চেষ্টা করছেন। দেখতে ওনাকে তখন বড় বোকা বোকা লাগছে। বোকা নারী কেবল দুই পাশে মাথা নেড়ে বললেন, এরা কারা গো জয়ের বাপ? শুনতে বড় অদ্ভুত লাগে তা। রক্তাক্ত গালে হাসলেন জাভেদ, পুরনো দুশ্মনী, চলে যাও হুমু, পরে বলবো। কথাটা জয়ের মনে রইল। বড় বাবা বলে তাদের পুরনো দুশ্মন হলো সৈয়দ পরিবার। হুমায়রা ভাবেন পরে বলবে। এই লোক মিছে সান্ত্বনা দিতে বড় তৎপর। তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করলো না ওরা। একটা আঘাতের সাথে সাথে জাভেদ আমিরের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল। পরনে ফতোয়া ছিঁড়ে ফালা ফালা হয়ে উঠছে। জয় মুখ গুজে আছে মায়ের বুকের ভেতর। সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধহয়। ঢুকে যেতে পারলে ভালো হবে। ওদের লুটপাট শেষ হয়েছে, ভাগাভাগি পরে হবে। আলমারি খালি। আমির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার তৈজসপত্রও ছাড়েনি। যুদ্ধের ডাকাতরা যত পেয়েছিল, এরা কিন্তু তত পেল না। এক প্রকার লোকসান হলো আগের জনদের তুলনায়, তবুও কিছুই ছাড়া যাবে না। যা পাবে হাতে তাই যাবে সাথে। হুমায়রার কানে মোটা স্বর্ণের ঝুমকা, তা খুলে নেবার মতো অত সময় ও ধৈর্য তাদের আছে? হ্যাঁচকা টানে হুমায়রার কানের ফুটো ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল। তা যাক, ঝুমকো জোড়া বেরিয়ে এলো। গলার হার, বালা সব নিল। মজার ব্যাপার হলো, লুটপাটে দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ। 12 আনা আগ্রহী ছিল আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের। সে ওদের ডেকে বলল কুড়াল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে। সে নিজে হাতে হুমায়রার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার খুলল। এই বাড়িতে থাকার সময় এসব চোখে চোখে দেখে লোক সংবরণ করা যে কত কঠিন ছিল, তা তারা দুজন ছাড়া কেউ জানে না। ভালো হয়েছে একজন মরেছে, ভাগ কমেছে। তারা অসন্তুষ্ট। জাভেদকে আরো কষ্ট দিয়ে মারার ছিল, কিন্তু তা হচ্ছে না।
জাবেদকে মেরেই তাদের কাজ শেষ না, তাদেরকে জয়নালের আবাসে যেতে হবে। জয়নাল দিনাজপুরে এখন। জয় দেখলো বাবা আর কথা বলছে না, মাথা ঝুলে পড়েছে। ওনার কোলের ওপর কয়েক সেকেন্ড পর টপটপ আঠালো রক্ত ও থুতুর মিশ্রণ টুপটাপ করে পড়ছে। ট্যাপের পানি পড়ার কথা মনে পড়লো জয়ের। এইভাবে ট্যাপ বন্ধ করার পরেও টুপটাপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ে। সে মনে মনে তখনও আল্লাহকে ডাকছে, রক্ষা পেতেই হবে আজ। সে আল্লাহকে ডেকে এও বলছে বড় বাবাকে এখনই পাঠিয়ে দিতে। হুমায়রা বলতেন, আল্লাহ চাইলে সব পারেন, বড় বাবাকে পাঠিয়েও দিতে পারে নিশ্চয়ই। এলো বড় বাবা। ওরা যখন জাবেদকে শেষবার শ্বাস নিতে বাধ্য করছে, তেমনি চরম মুহূর্তে পেছনের প্রাচীর টুপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশ বেয়ে উঠে এলেন জয়নাল আমির। তিনি একা, হাতে শুধু একটা রামদা, পরনে কাছা মারা লুঙ্গি। জাবেদ আমির অর্ধচেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না। তার সারা শরীর ফাড়া, মেহগুনির খড়ির আঘাতে কাঁচা কাঁচা। দুর্বৃত্তরা একচোট একে অপরের দিকে তাকিয়ে মহা আনন্দের হাসি হাসল। জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে। জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেল না, একদমই না। তিনি ভাবিকে ধরে উঠালেন। হুমায়রা অসহ্য পেটের ব্যথায় কুঁকড়ে গেছেন, ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে। জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল। কোমরের গামছাটা খুলে বড় ভাবির শরীরে জড়িয়ে অপর হাতে জয়ের হাতটা চেপে ধরলেন। রামদা তখন দুই হাঁটু দিয়ে চেপে ধরা। ওরা একটু ধীর স্থির হয়েছে। জয়নাল আমির নামটাতেই একটা আতঙ্ক আছে, তা দিনাজপুর জানে। জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে। জয় বড় বাবার হাত ছাড়ছে না। আস্তে করে জিজ্ঞেস করে, বাবার কি হয়েছে বড় বাবা? বড় বাবা জবাব দিলেন না, বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে। জয়ের অভিমান হলো। জয়নাল আমির ডাকলেন ওদের, আয়, কার কার মায়ের বুকের দুধের জোর পরীক্ষা করবি, আগায় আয়। আজ দেখবো তোদের মায়ের বুকের দুধের জোর বেশি না আমার হাতের ধাতুর। একজনের অবশ্য হাত কাটা পড়েছিল, হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে, তবুও নিখুঁত আঘাত। জয় তখন বড় বাবার ডান কোলে। সেদিন প্রথমবার জয় আমির রক্তের সংস্পর্শ পেল। ছলাৎ করে এসে এক খাবলা তরল গরম রক্ত ছোট্ট জয়ের শরীরে লেগে গেল। গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল, ঘিন ঘিনও করছিল। বড় বাবার আধা খোলা শার্টের প্রান্ত মুঠো করে ধরেছিল সে। বড় বাবার মুখ পাথরের মতো শক্ত তখন। বড় বাবার মুখেও রক্তের ছিটা। হাত কাটার থামাথামির মাঝেই কক্ষের দরজা দিয়ে ভাবি ও ভাতিজাকে বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছাতে পেরেছিলেন জয়নাল। কিন্তু সেখানেও দুজন, পেছনের গুলোও এগিয়ে আসছে। এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশিয়ে রামদা চেপে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। ওনার হাতের রামদা চটকির মতো ঘুরছে। কমপক্ষে 2 ফুটের মাঝে কেউ এসে দাঁড়ালে মাথা নেমে যাবে ঘাট থেকে। কিন্তু তার ভাবি জাবেদকে ছেড়ে যাবে না, বারবার পিছু ফিরে চাইছে। জয় অস্ফুট স্বরে বাবা বাবা বলে ডাকছে। নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের। তিনি ভাইকে বাঁচাতে চাননি কেন তা বুঝেও তো অবলা নারী চুপচাপ হাঁটতে পারে। ভাই তার বাঁচবে না, বড়জোর মিনিট কয়েক যান আসা যাওয়া করবে আর কি। কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে, আমির বংশের শেষ প্রদীপ, আর জয়ের লালন পালনের জন্য জয়ের মাকে। জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথা কাটা লাশও পেরিয়ে এগিয়ে গেল নির্বিকার চিত্তে। তখন কিন্তু জয় ডুকরে কেঁদে উঠেছিল। বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই। বড় বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি, মাংস অব্দি ঠেলে বেরিয়ে এসেছে। এমন গভীর ক্ষত, অথচ বড় বাবার চোখ দুটো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, রক্তের মতো লাল ছলছলে। বড় বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিল, কাঁদলে তুলে আছাড় মারবো একটা, আমির বংশের রক্ত তুই, কাঁদবি তো জীবিত গেড়ে রাখবো। কাঁদছিস কেন? হাসবি, হাস, হাস এখন। জয় আশ্চর্যজনকভাবে দেখলো লোকগুলো দোতলায় থেমে গেছে, আর ওদেরকে ধরতে এগিয়ে আসছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তো পড়েই রইল শোবার ঘরের চেয়ারে। বাবা যাবে না ওদের সাথে? জয়নালকে বাগানের মালিক মন্টু খবর দিয়েছে। নিজের সাথে নিজে দাবা খেলায় অভ্যাস আছে জয়নাল আমিরের। সেই দাবার গুটিগুলো ফেলে চলে এসেছে মন্টুর ডাকে। মন্টু বলেনি কি হয়েছে, শুধু বলেছে, ছোট ভাইজান একবার এক্ষুনি চলে আসেন বাড়িতে। শার্টের বোতাম 3টা লাগিয়ে বেরিয়ে চলে এসেছে জয়নাল। দুটো এখনো খোলা। আমির বাড়ির পেছনে ঝোপঝাড়, বিস্তর ভূমি পড়ে আছে, জঙ্গলি এলাকা প্রায়। সেই দিক দিয়ে হুমায়রা আর জয়কে বের করে দিয়ে পেছনের ফটকের কাছে গেলেন জয়নাল। ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনে প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তাদেরকে তাড়া করার কোনো তাগিদ নেই ওদের মাঝে। মন্টু কোত্থেকে এসে যেন দ্রুত চাবি দিল। ছোট ভাইজান এলাম, ছুড়ান, পেছনের দরজার ছুড়ান। একবার পেছনে তাকালেন জয়নাল, তারপর মন্টুর দিকে। জয়কে কোলে ধরা হাত দিয়ে ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে সৎ হাতে জং ধরা তালাটা খুলতে খুলতে আবারও একবার পিছনে মুখোশধারী ও মন্টুর দিকে একবার তাকালেন। তালা খোলা হলো, ফটক খুলে গেল বিকট শব্দ করে। জয়নাল আমির অল্প হাসলেন এবার।
6 জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। দূরত্ব 4-5 হাত। সেই দূরত্বের মাঝ দিয়ে সাপের মতো শরীর পেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন। যান, চলে যান, আর পেছনে তাকাবেন না। সময় বেশি পাবেন না ভাবি, খুব অল্প সময় পাবেন। যান, চলে যান। জয় বড় বাবার হাত চেপে ধরে। খুঁতখুত করে কেঁদে কিছু বলতে যাবার আগেই বড় বাবা একটা বিশ্রী ধমক দিলেন। এক কোপে গলা কেটে ফেলবো, চুপচাপ তোর মায়ের সাথে চলে যা, দৌড়া। জয় অবিশ্বাসে বড় বাবার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো। বড় বাবা কেন যাবে না ওদের সাথে? অন্ধকারে দেখা যাচ্ছে না বড় বাবার কঠিন মুখটা। বড় বাবা হুঙ্কার ছাড়লেন, যা শুয়োরের বাচ্চা, যা, চলে যা জয়। সেই অন্ধকারের মাঝেই ওদের দিকে তাড়া করলো দুজন। জাবেদের স্ত্রী সন্তানদের ছাড়া যাবে না, কিন্তু একটা বাগড়া বাঁধল। জয়নাল আমির প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে অন্ধকারেই কঠিন স্বরে হুমকি দিল, জোরে হাঁটেন ভাবি। জয়কে চেপে ধরে জোরে হেঁটে জঙ্গল পেরিয়ে যান। ওদের ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগলো ওনার। হাতের দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সঙ্গে। কে জানে ততক্ষণে মা ছেলে কতদূর পৌঁছালো। হুমায়রা ওই অবস্থায় বেশি দূর যেতে পারবে না অন্ধকারের জঙ্গলি পথ পেরিয়ে। জয়নাল আমির ওদের ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতগুলো গভীর জখম পেল। রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে ওনার, কিন্তু তাই বলে তিনি জয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। জয় আমিরকে বাঁচতে হবে। অবশেষে লাভ হলো না বটে। তিনি বন্দী হবার আগে কেবল একটা মহাকর্ম করতে পেরেছিলেন। ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে এলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতো ছড়িয়ে পড়েছে জঙ্গলি এলাকার ভেতরে মা ছেলের খোঁজে। জয়নাল আমিরের ঠ্যাঙের মাংস ছিঁড়ে গর্ত হয়ে গেছে, কলকল করে রক্ত ঝরছে সেখান থেকে, কিন্তু ওনাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে না কোনোভাবেই, করাও হবে না তা তিনি জানেন। কোন রকম এগিয়ে গেলেন। মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে। জয়নাল আমির কেবল একবার হাস্যোজ্জ্বল মুখে ডাকলেন, মন্টু মিয়া। মন্টু বড় বিনয়ের সাথে জবাব দিল, জি ছোট ভাইজান। মন্টুর কথা ফুরায় না। জয়নালের হাতের রামদা মন্টুর গর্দানি স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তার নেমে ছিটকে পড়ে দেহ থেকে আলাদা হয়ে কোথাও। বেঈমানরা দুনিয়ায় থাকলে দুনিয়ার এত চমকপ্রদ সৌন্দর্যে দাগ দেখা দেয়। জয়নাল আমির সৌন্দর্যের উপর দাগ পছন্দ করেন না তেমন একটা। দুর্বৃত্তদের চূড়ান্ত একটা লাভ হয়েছিল, যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তেই চাইছিল, তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন। জয়নাল আমির গ্রেপ্তার হয়েছিলেন নিজের বাপ ভাই ও মন্টু মিয়া সহ আরো কয়েকজনকে আহত ও নিহত করার অপরাধে। নিশ্চিত মৃত্যুদণ্ড। যখন ভোরের আলো ফুটেছে সে সময় জাবেদ আমিরকে হিঁচড়ে নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে। শুকনো পাতারা পড়ে আছে, হাঁটলে মড়মড় শব্দ হয়। জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাবেদ আমিরের কণ্ঠনালী বরাবর 4 বার ছুরির আঘাত করা হলো। ছোট ধারালো বাঁকা হান্ট নাইফ। প্রথম ভাগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে চুইয়ে পড়তে থাকলো। জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বন্ধ করে ফেললেন। শরীরটা ঝিমিয়ে আসছে। ওরা মুখের মুখোশ খুলে ফেলেছে আস্তে আস্তে। ভদ্রলোক হয়ে উঠেছে। পুলিশ আসবে এবার। ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল আমির সঙ্গীদের সাথে নিয়ে নিজের বাড়িতে হামলা করেছে এবং বাপ ভাই সহ আরো কয়েকজনকে হত্যা করেছে। আর যেই লোকগুলো গুলি খেয়েছে তারা মূলত জয়নালের লোক। আত্মরক্ষার উদ্দেশ্যে জাবেদ আমির গুলি চালিয়েছে তাদের ওপর। আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায়, প্রসিদ্ধ এক অঞ্চল। মুঘল নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত করতোয়ার তীর ঘেঁষে অবস্থিত অভিজাত পুরনো অঞ্চল দিনাজপুরের ঘোড়াহাট। সেই অঞ্চলের অভিজাত পরিবারের বড় বধূ হুমায়রা সেই রাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙালিনী। ঘোড়াহাটে আজ সেসব রাজ সামন্ত নেই, তবুও আছে। ঘোড়াহাট দুর্গ থেকে খুব বেশি দূরে নয় আমির নিবাস, দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। করতোয়ার কলতান যেন কলকল রাবে কানে ধরা দিচ্ছিল হুমায়রার। তিনি ভাবলেন, কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায় কি? বাঁশের হাট ঘোড়াহাট থেকে পায়ে কমপক্ষে 1 দিন। কখনো বাঁশের হাটে একা যাননি হুমায়রা। জলিল আমির সঙ্গে করে নিয়ে গেছে, আবার সঙ্গে করেই নিয়ে আসছে। বাড়ির বউদের একা চলাচল করতে নেই, বাপের বাড়িতেও রাতবাসী করতে নেই, আর চলার ক্ষমতা নেই হুমায়রার। জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের ওপর লুটিয়ে পড়লেন। ওনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে। তলপেটের চিনচিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না। জয় বারবার জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে? হুমায়রা জয়ের কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হয় নাই আব্বা, আল্লাহরে ডাক। জয় আল্লাহকে ডাকছে সেই তখন থেকেই। একবার ডেকে বড় বাবা এসেছিল, সুতরাং আল্লাহকে ডাকাটাই একটু ভরসার ব্যাপার আছে। সে ডাকলো, ডেকে বলল মায়ের ব্যথা কমিয়ে দিতে, তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিতে। জঙ্গলি এলাকাটা খুব বড় নয়, ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছুই ছিল না। হতে পারে নেই। রাতের কত বাজলো জানা নেই, কিন্তু পাতার খচমচ
ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো। তিক্ত যন্ত্রণাকে চেপে হুমায়রা টান টান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে। নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানে। জয়ের মুখটাও চেপে ধরেছিলেন তিনি। সেই রাতে ধরা পড়লেন না। সকালের আলো ফুটলে বেরিয়ে পড়লেন জঙ্গলি এলাকা ছেড়ে। হুমায়রা জানেন না তিনি কোন পথে এগোচ্ছেন। মানুষের বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই দিনে। কেউ দেখবে। গর্ভবতী হুমায়রা খুঁড়িয়ে পথ চলা, রক্তে জর্জরিত পেটিকোটের ওপর একটা লাল গামছা জড়ানো, ছিঁড়ে যাওয়া ব্লাউজ। দুটো রাত কাটলো নির্জন ঝোপে ঝাড়ে। রাত শেষ হবার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন সেখানেই থেমে যাচ্ছিলেন। দিনের আলো ফুটতে ফুটতে যদি লোকালয় অব্দি পৌঁছান, এই ভয়। এই 2 দিনে ছোট্ট জয়কে 2বার গন্ধ ও নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে। জয় খিদেই কাঁদতে চায়, কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না। তার জেদ ওঠে, হাঁটতে চায় না। রাতে ঝোপ পেরিয়ে পথ চলা, অনাহারী অবস্থা এবং নির্ঘুম হেঁটে চলার পরিশ্রম হুমায়রার গর্ভাবস্থার অভিশাপকে বাড়িয়ে রক্তক্ষরণের মাত্রা বাড়ালো। হামাগুড়ি দিয়ে পথ চলার উপায় নেই আর। বড় আশ্চর্যের বিষয়, ওই রকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনাহারী গর্ভবতী হুমায়রা কিসের জোরে যে পরে 2টো রাত পথ চলেছে একটু একটু করে। তিনি জানেন না কোন দিকে এগোচ্ছেন। 3 দিনের রাত। হুমায়রার মনে হলো প্রাণরস ফুরিয়ে এসেছে অবশেষে। জীবনের দায় মেটানোর সময় এসেছে। গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার মেনে নিয়ে তিনি তখন পথ চলা বন্ধ করে দিলেন। জয়ের হাঁটতে মন চায় না, কিন্তু হুমায়রার সাধ্যের বাইরে জয়কে কোলে তুলে নেওয়া। নিষ্ঠুরের মতো হুমায়রা জয়ের মুখের দিকে তাকান না। তাকালে ওনার মা হয়ে বেঁচে থাকার স্বাদ ফুরাবে, এই ভয়। ঘোড়াহাট পেরিয়ে হুমায়রা তখন হাকিমপুরে, হিলি সীমান্তের অঞ্চলের এক নির্জন ঝোপে পড়ে আছেন। তিনি জানেন না তিনি কোথায়। পাখির ডাকাডাকি জানান দিল রাত 3টা পেরিয়ে গেছে। সকাল হতে খুব দেরি নেই। জয় মায়ের কাছে খাবার চাইল, যেতে কয়েকটা খামচিও মারল। মারা উচিত। একসময় হুমায়রা খাবার নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতেন জয়ের পেছনে। আজ সে খাবার চাইছে, কিন্তু হুমায়রা দিচ্ছে না। জেদ হবে না কেন? হুমায়রা জয়কে বুকের ওপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাক জয়, এই দুনিয়ায় এখন তোর আর আমার কেউ নেই। আমাদেরকে রক্ষা করার তিনি ছাড়া কেউ নেই। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তবুও মনে মনে ডাকছিল আল্লাহকে। কিন্তু 3 দিন না খাওয়া, প্রাণের ঝুঁকি, মায়ের অবস্থা, সব মিলিয়ে ভেতরের জেদে শক্ত হয়ে বসে রইল। চোখের পাতা লেগে আসছে, হাঁটুতে ব্যথা। সেই অনাহারী অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্লান্তি ও ক্ষুধায় মাটির উপর মায়ের বাহুতে আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। বিকট হাসির আওয়াজ ও হুমায়রার বাহুর নড়চড়ে ঘুম ভাঙল জয়ের। 4 জন লোক তাদের খুঁজে পেয়ে খুব খুশি। সকাল হয়ে গেছে, ওরা খুঁজে পেয়ে গেছে ওদের। এইবার হুমায়রার বাহু চেপে ধরে ঝাড়া মেরে টেনে তোলা হলো। করুণ আর্তনাদ করে উঠলেন হুমায়রা। জয়ের অভুক্ত ছোট্ট শরীরটা টেনে তুলে দাঁড় করানোর দায়। কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করলো লোকটিকে। মুখ ভর্তি দাড়ি তার। আরেকজন এসে জয়কে ধরে ওর 2 হাত পিচমোড়া করে চাপ দিয়ে ধরল। মনে হলো কচি হাতের বাহুগুলো মটমট করে উঠল। সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা। সেসব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন লাশ কাটা ঘরের মতো দেখতে। বাইরের লোহার দরজা জানালা মাদকাসক্ত ও চোরেরা খুলে বিক্রি করে খেয়েছে। দেয়ালে শিউলা, প্লাস্টার খসে পড়েছে। চারপাশে ঘন জঙ্গল গজিয়ে গেছে। বন্দর সংলগ্ন এসব কোয়ার্টার মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্ত দখলের সময় পুড়িয়ে দিয়েছিল। পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জুয়ার আড্ডাখানা হিসেবে খুব ভালো। এইসব জায়গায় লোকেরা দিনে পাও রাখে না, ওদের জানে ভয় আছে। ভেতরের বিল্ডিং এ এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমায়রাকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা। জানালার ভাঙা গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে। তার গলার আওয়াজ আটকে আসছে। সে দেখল বড় বাবার জড়িয়ে দেওয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকিয়ে দেওয়া হলো। মা আর চিৎকার করতে পারছেন না। চোখের পানি ভেসে ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকলে শুষে নিচ্ছে গামছা। মায়ের শরীরে একটুও জোর নেই। জয় বন্ধ দরজায় এলোপাথারি ধাক্কাধাক্কি করে বড় ক্লান্ত হয়ে গেল। 3 দিনের না খাওয়া ছোট্ট দেহটা আর চলতে চায়। সে আবারও জানালার খুব কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার। খুব ভয়াবহ দৃশ্য। বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে ঢিপ ঢিপ করছে, শ্বাসরোধ হয়ে আসছে। ওরা আমাকে পুরো নগ্ন করে ফেলেছে। মায়ের পেটটা উঁচু হয়েছে একটু। পেটের ভেতর তার বোন আছে। বোনটা কি কষ্ট পাবে না? ওরা খুব জোরাজোরি করছে মায়ের সাথে। একটা ব্যাপার খেয়াল করলো জয়, মায়ের 2 উরুর মাঝ দিয়ে রক্ত শুকিয়ে আছে। আগে ঝরা রক্ত। পুরনো সেই শুকনো রক্তের ওপর দিয়ে নতুন রক্তের প্রবাহ আসছে। ওরা মায়ের শরীরের ওপর চেপে শুয়ে পড়েছে।
মা হাত পা ছটফট করলে ওরা খামচে চেপে ধরে রাখছে দুজন। ওরা যখন উলঙ্গ হলো লুঙ্গি খুলে, দৃশ্যটা খুব খারাপ লাগলো জয়ের কাছে। সে চোখের উপর ছোট্ট 2 হাতের তালু চেপে ধরল। জয়ের তখন হুট করে আল্লাহর কথা মনে পড়ল। রাতে হুমায়রা পিঠে হাত চাপড়াতে চাপড়াতে ক্ষীণ গলায় বলেছিল, তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহকে ডাকবি যে কোনো বিপদে, ক্ষুধা পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে সবসময় আল্লাহকে ডাকবি। সেদিন সে চিৎকার করে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ আপনি আসেন, কোথায় আপনি আল্লাহ? আমার আম্মুকে ওরা মেরে ফেলবে আল্লাহ। ও আল্লাহ, আপনি শুনছেন? রক্ষা করেন আমার আম্মুকে। মনে হয় আস্তে আস্তে ডাকা হচ্ছে। জয় আরো জোরে ডাকলো আল্লাহকে। আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়েও ডাকলো, আকাশ থেকে কখন আসবে আল্লাহ? ঘরের ভেতর খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু কান্নার তোড়ে জয়ের গলা আটকে আসছে। ডাকতে ডাকতে হেঁচকি উঠে গেল, কাশতে কাশতে গলায় ঝালুনি শুরু হলো, বুকটা লাফাচ্ছে। তার এত চিৎকার বোধ হয় খুব বিরক্তিকর ছিল। দরজা খুলে একজন লোক লুঙ্গির গিট বাঁধতে বাঁধতে এগিয়ে এলো। যাওয়ার চেষ্টা করলো ঘরের ভেতর, কিন্তু লোকটি তাকে ধরে ফেললো। শুয়ে ফেলে বুকের উপর চড়ে বসলো লোকটা। জয়ের দম ফুরিয়ে আসছিল। তাতে অবশ্য এবার আবার আল্লাহর কথা মনে পড়ছিল জয়ের। সে যদি আরেকটু সময় পেতে পারত। লোকটার হাতে চাপাতি ছিল। জয়ের আবারও আল্লাহর কথা মনে হলো, কিন্তু এবার আর ডাকতে ইচ্ছে করলো না, একটুও না। জয় নিভু নিভু চোখে চেয়ে রইল চাপাতির প্রান্তের ধারালো অংশের দিকে। জয়ের গলার কচিতক বিদীর্ণ হয়ে চিনচিন করে রক্ত বেরিয়ে এলো, কিন্তু কেন যেন কণ্ঠনালীতে ছুরি বসার আগেই দ্বিতীয় জন এসে বাঁচিয়ে নিয়েছিল জয়কে। সেদিন জয় ফুরিয়ে যেত, তার জীবনটা সংক্ষিপ্ত এবং অনিশ্চিত সে জানে, কিন্তু সেদিন জয়ামির ফুরিয়ে গেলে অতিরিক্ত সংক্ষিপ্ত হতো। কিন্তু তার জীবনটা অতিরিক্ত সংক্ষিপ্ত নয়, শুধু সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত জীবনটাই অভিজ্ঞতা ও ঘটনার কমতে থাকা যাবে না। তাই এরপর তার জীবনে অভিজ্ঞতা ও ঘটনার স্রোত তরঙ্গ বিরামহীন তেড়ে এলো। আর শান্ত হলো না সেই স্রোত। তখন জয় আচমকা মৃত্যুর ওপার থেকে জেগে উঠে খুবই অসন্তুষ্ট। তাকে বাঁচানোওয়ালা লোকটা সেই দাড়িওয়ালা, কোকড়ানো বাবরি চুল, গলায় তাবিজ, পরনে লুঙ্গি, মুখে তৃপ্তির হাসি। নিভু চোখে শেষবার লোকটাকে দেখেছিল জয়, কিন্তু তার ভেতরে এক প্রকার প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত। প্রেমটা তার মৃত্যুর ওপর, একটা সুন্দর অন্ধকারত্ব, যেখানে জীবন নেই, বিরোধ নেই, রাজনীতি নেই, ক্ষুধা নেই, ব্যথা নেই, চাহিদা অথবা ক্ষমতার লড়াই নেই। মৃত্যুর এত এত সৌন্দর্য ছোট্ট জয়টাকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আর কাটেনি কখনো। জয় মরে গেল। গলার চিনচিনে ব্যথাটা আর টের পাওয়া যাচ্ছে না, শুধু অন্ধকার। শরীরের ভর অনুভূত হচ্ছে না। শূন্যের উপর ভাসমান দেহতে একটুও ক্ষুধা, ক্লান্তি আর লালসা নেই। কতক্ষণ পর তার মৃত্যু ঘুম ভেঙেছিল। আবারও মাথার উপরে আকাশ। আকাশটাকে ঠিকমতো দেখার উপায় নেই। বিশাল বিশাল কড়াই গাছের ডালগুলো আকাশকে জমিনের চোখে আড়াল করতে খুব তৎপর। চোখ দুটো খোলা, প্রকৃতি মেঘাচ্ছন্ন। আবারও সাঁঝের বেলা। জয় উঠে বসল। গলার ব্যথায় গা কেঁপে উঠল। শরীরের তাপে চামড়া ঝলসে যাবার উপক্রম। পরনের পাজামাটা ভেজা। প্রকৃতিও, অর্থাৎ বর্ষণ নেমেছিল প্রকৃতিতে। হুমায়রার দেহটা পড়ে আছে, নগ্ন দেহ, রক্তাক্ত, পেটটা উঁচু তখনও। জয় দৌড়ে গিয়ে বসে পড়ল মায়ের পাশে। ডাকলো কয়েকবার। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না। সে জেনে গেছে দুটো কাজ খুবই অহেতুক। এক, আল্লাহ নামক রক্ষাকর্তাকে ডাকা, আর দ্বিতীয় ডাক কাঁদা। বড় বাবা বলেছে হাসতে। সে হাসতে চেষ্টা করলো। না, হাসিটা আসছে না। না আসুক, তবুও কান্না করা যাবে না। কেঁদে কিচ্ছু হয় না। লোকে দেখলে বা শুনলে আরো বিরক্ত হয়ে জবাই করতে আসে। সে মরেনি, কিভাবে সম্ভব? সে জ্ঞান হারিয়েছিল, ওরা এখানে ফেলে গেছে। জয়ের খুব ভয় লাগছে। এত অন্ধকার কেন? বিভিন্ন ধরনের আওয়াজ কানে আসছে। সেই সব আওয়াজ ভোঁতা, একটাও স্পষ্ট প্রকট নয়। তাতে ভেজা আধারে মোড়ানো প্রকৃতিটা গুমট হয়ে উঠেছে। সে কয়েকবার হুমায়রাকে ডাকলো, আম্মু, আম্মু গো, ওঠো আম্মু, আম্মু, আমার একটু খিদে পাচ্ছে, চলো যাই আমরা আম্মু। তার রাগ হলো, হুমায়রা কথা বলছে না। মাঝরাত অব্দি জয় থেমে থেমে অনেকবার হুমায়রার ঘুম ভাঙানোর চেষ্টা করেছে। হুমায়রা উঠেই না। শেষ রাতে জয় কাঁদল। জঙ্গলের ভয়াবহতা, ক্ষুধার জ্বালা, মায়ের কথা না বলা তাকে কাঁদালো।
কিন্তু শব্দ করে কাঁদল না, সে কাঁদল নিচু স্বরে। জোরে কাঁদলে ঝুঁকি আছে, তার ভেতরে আবারও মৃত্যুপ্রেম জেগে উঠছিল। সেদিন সে বুঝতে পারেনি বটে, তবে তার ভেতরে যে একটা নাম পরিচয়হীন কিছুর প্রতি নিগূঢ় টান কাজ করছে, তা আসলে মৃত্যু। যে মৃত্যু তার কাছে আসে বারবার, দূর থেকে হাতছানি দিয়ে ডাকে। জয় এগিয়েও যায়, কিন্তু মৃত্যু তখনই জয়কে ছেড়ে দূরে চলে যায়। এই লুকোচুরির জন্য জয়ের ভেতরে মৃত্যুর জন্য যেমন নেশা পয়দা হলো, তেমনই এক বিরহ বিদ্রোহ। সকালের আলোয় গাছের পাতাগুলোকে দেখে তার খাবার মনে হলো। পাতাগুলো অনেক ওপরে, হাতের নাগালে জমিনের মাটি আছে। জয় আঙুলের নখ দিয়ে মাটি খামচে মুখে নিল, চিবিয়ে চিবিয়ে গিলতে চেষ্টা করলো। স্বাদটা ঠিক বোঝা যাচ্ছে না, জঙ্গলটা চোখের সামনে ঘুরছে, কিন্তু খাওয়া দরকার। সে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে মাটি আঁচড়ে তা তুলে খেলো। মা উঠলে তাকে খাওয়াতো, মা শুয়ে আছে, তাই মায়ের খিদেও নেই। জয়েরও উচিত শুয়ে পড়া, তার মাথা ঘুরছে আসলেই। খুব বেশিক্ষণ জেগে থাকা চলবে না, নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। জয়ের মাথায় এই বুদ্ধি এসেছিল, সে দৌড়ে জঙ্গল পেরিয়ে কারো বাড়িতে যাবে, সাহায্য চাইবে, কিন্তু উঠে দাঁড়ানো গেলে তা সম্ভব হতো। সে উঠে দাঁড়াতেই পারছে না। শুয়ে শুয়ে সে আরো কিছুটা মাটি গালে নিয়ে চিবিয়েছিল। মাটিতে ক্ষিধা নিবারণ হচ্ছে না। রোদ উঠছে আস্তে আস্তে, নিভে যাচ্ছে সেই সাথে জয়ের চেতনা। জয় গিয়ে মায়ের নগ্ন বুকটার উপর তার ভরশূন্য মাথাটা রেখে আস্তে করে শুয়ে পড়ল। সৈয়দ বাড়ির মসজিদে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জয় তখন অন্দরে অচেতন পড়ে আছে। সে শেষবার যখন হুমায়রাকে দেখেছে, তখন সে প্রায় জীবন মৃত। জীবন ও মৃত্যুর সেতুর উপর 7 বছর বয়সী জয় টলমলে পায়ে একা দাঁড়ানো। তাছাড়া হুমায়রার পরিণতগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করতে নেই। মায়ের ওই চিত্র যুবক ছেলের স্মরণে আসতে নেই। জয় তা ধারণ করতে চায়নি, স্মৃতিতে রাখতে চায়নি। যা মানুষের স্মৃতিতে রাখতে অস্বীকৃতি জানায়, মস্তিষ্ক তা ধারণ করে না সচরাচর। এক্ষেত্রে মস্তিষ্ক মানুষের অনুগত। জয়ের মস্তিষ্কে বিকৃতি হয়েছিল। খুব ছোট বয়সে সেই বিকৃতি খুব নিখুঁত, সূক্ষ্ম আর জটিল। তা হামজা জানে, জয় জানে না, মানেও না। সে নারী সঙ্গকে নিজের মতো করে রীতিগত করে নিয়েছে, অনেকটা আধিপত্যের মতো। কিন্তু আবার সম্মানের দায় ছিল না তার। নারীর অসম্মান তার কাছে বিশেষ কোনো সংবেদনশীল ব্যাপার ছিল না। কিন্তু ধর্ষণে তার তীব্র বাতিক, এমনকি ধর্ষণের আশেপাশে থাকার জটিল ও অসীম অনীহা। কিন্তু জয় জানে ও মানে, সে সব ভুলে গেছে। কড়া ড্রাগ এবং একাধিক শারীরিক ও মানসিক নির্যাতন তাকে উদ্দীপনাহীন করে তুলেছে, এটা তার ধারণা। মাঝে মধ্যে মনে এলে হামজা জয়কে ড্রাগ ধরিয়ে দিয়েছে। মনে আসাটা হুমায়রার মুখ নয়, হুমায়রার চেহারা জয়ের মনে পড়ে না, এটা তার ধারণা। কিন্তু কখনো যদি হুমায়রার পরিণতগত চিত্র মনে পড়ে আবছা হয়ে, তখন সে কড়া ড্রাগ সেবন করে। সৈয়দ বাড়িতে বেশ কয়েকটা তার বয়সী বাচ্চা ছিল। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির 2 সন্তান, মুস্তাকিন ও মুরসালিন। আরো আছে রুবায়াত, সে মুস্তাকিনের চাচাতো বোন। ওরা বারবার এসে জয়কে দেখে যাচ্ছে। ওদের বয়সী একটা ছোট্ট ছেলে বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। খুব অবাককর ঘটনা, 2 দিন আগে রুবায়াতের মামা অর্থাৎ মেজো চাচার শালা ছেলেটাকে সৈয়দ বাড়িতে এনেছে। তারা ছেলেটাকে চেনে না। মুস্তাকিনের বয়স 9 পেরিয়েছে, সে নাজেরা শেষ করে হিফজ বিভাগে গেছে। মুরসালিনের বয়স 7 বছর, সে আরবি পড়তে চায় না, চরম ফাঁকিবাজ। নামাজের সময় তার পেট ব্যথা হয়, মাথা ঘোরে। এখনো কায়দা আমসিপাড়াই শেষ করতে পারেনি। সন্ধ্যা অবধি ওরা বারবার ঘুরে ঘুরে অচেতন বাচ্চাটাকে দেখে গেছে। সন্ধ্যার পর সবক থাকে, হুজুর মারবে খুব, এজন্য অগত্যা চলে যেতে হলো মাদ্রাসায়। মাগরিবের নামাজ না পড়লে আব্বা ফিরে শুনলে বেত দিয়ে পিটাবে। মুস্তাকিনের মেজো চাচি হাজেরা, স্বামীর সাথে রাতে তার খুব বড়সড় একটা ঝগড়া হয়ে গেছে। আমির বাড়ির ছেলেকে সৈয়দ বাড়িতে আনার মতো কাজ কি করে করতে পারলো তার স্বামী? ওনার বড় বোনের স্বামী আজ ওনার স্বামী। বড় বোনকে জয়নাল আমিররা ছেড়ে খেয়ে ফেলেছে। এরপর মৃত বোনের স্বামীর সঙ্গে হাজেরাকে বিয়ে দেওয়া হয়েছে। এই বাড়ির সকলে সেসব ভুলে গেলেও হাজেরা বোনের সাথে হওয়া অন্যায় ভোলেনি। সে জানিয়ে দিয়েছে স্বামীকে আর থাকবে না এই বাড়িতে, অন্তত যতদিন ওই ইবলিসের বাচ্চা এই বাড়িতে আছে। কাজ হয়নি। বলাৎকার হওয়া আমির বাড়ির বউকে যখন এই বাড়িতে এনে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, হাজেরার ইচ্ছে করছিল মৃতদেহটা কুচি কুচি করে কাটতে। এখন তার ছেলেটাকেও তাই করতে ইচ্ছে করছে তার। ইবলিসের বাচ্চাকে রেঁধে খাওয়ানো, যত্ন করে বাঁচিয়ে তোলার পাপ তিনি করতে পারবেন না? যার চাচার হাত এই বাড়ির রক্তে রঙিন, তার ভাতিজাকে হাজেরা যখন তখন গলা টিপে মেরে ফেলতে পারে। পরের দিন সকালে জয়ের ঘুম ভাঙল।
স্যালাইন চলছে তার শরীরে। সে চারদিকের কিছুই চেনে না। আতঙ্কে বুক খালি হয়ে এলো। আবার কোথায় আনা হয়েছে তার মা আর তাকে? সে টলমলে পায়ে এক দৌড়ে ঘরের বাইরে এলো। মনে হলো কিছু ছিঁড়ে এলো। হাতের ক্যানোলা তা খুলে এসেছে। হাতের শিরাতে রক্ত জমেছে। আশেপাশে লোক নেই। মাকে খুঁজে বের করে তাকে নিয়ে পালাতে হবে। চারপাশে ঘর, একতলা বাড়ি। সব ঘরগুলো গোল হয়ে একের পর এক সজ্জিত হয়ে মাঝখানে গোলাকার উঠান তৈরি হয়েছে। সে বুঝতে পারল না কোন ঘরে তার মা আছে। ঘরের দরজাগুলো সবুজ রঙের। হাতটা জ্বলছে। তাকিয়ে দেখল সুই ফোটানো শিরায় রক্ত জমে কালো খয়েরি হয়ে গেছে। কেউ ঢুকছে। লোহার গেট খুলে আবার সিটকিনি লাগানোর শব্দ এলো। জয় তবু নড়ল না। সে কোথায় আছে তা জানা দরকার। লোকটা ঢুকে কাঁধ থেকে হাজির রুমালটা খুলে দড়ির ওপর রাখলো। চেঁচিয়ে ডাকলো, হাজেরা বুবু, গামছাটা দে বুবু, ঘাইমা শেষ। জয়ের পা দুটো কাঁপছে, থামানো যাচ্ছে না। সে চাইছে দৌড়ে পালাতে, কিন্তু পা সরছে না। এটা সেই দাড়িওয়ালা বাবরি চুলের লোকটা। তার মা কোথায়? লোকটা ঘেমেছে কেন? সেদিন মায়ের সাথে খারাপ কিছু করার পরেও লোকটা ঘেমেছিল খুব। জয়ের হাড্ডিসার বুকের পাঁজরটাই তুফান উঠছিল, ঢিপ ঢিপ করছে। লোকটা তাকিয়ে জয়কে দেখেই কেমন করে যেন হাসলো। কি খবর আমির সাহেব? আমি ভেবেছিলাম আপনি ইন্তেকাল হয়ে যাবেন। কই মাছের যান, হ্যাঁ? বলেই হাসতে লাগলো। খুব ভালো, আল্লাহ হায়াত দিছে, থাকেন বাইচা। জয় ছিটকে এক দৌড়ে ঘরে যেতে গিয়ে ঢালাই করা উঠানের ওপর পড়ে ঠ্যাঙের চামড়া ছিলে গেল। উঠে হুড়মুড়িয়ে দৌড়ে সেই ঘরে গিয়ে দরজাটা চাপিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মাথাটা ঘুরছে নাকি ঘরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুরছে। চারপাশটা চোখের সামনে কেমন স্থির হচ্ছে না। সে এই ঘরে, কিন্তু মা কোথায়? বুকটা এত নিষ্ঠুরভাবে কাঁপছে। সে লোকটাকে ছাড়বে না, কিন্তু সামনে যেতেই তো পারবে না। নিজের উপর খুব রাগ হলো। সে লোকটাকে আঘাত করতে চায়, কিন্তু লোকটার চেহারা মনে পড়লেই চোখ অন্ধকার হয়ে আসছে। বুকের ভেতরে লাফালাফি হচ্ছে, শরীরটা ঘামছে। সে দরজা আটকানোর সময় খুব জোরে দরজার কপাট চাপিয়েছে। বিকট শব্দ। পুকুর পাড় থেকে বাড়ির মহিলারা ছুটে এলো। জয়ের ছোট্ট দুর্বল দেহটা দরজা চাপিয়ে রাখতে ব্যর্থ হলো। একজন মহিলা এগিয়ে এলেন। আলতো হাতে জয়ের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে আব্বা তোর? ভয় পাইছ? মহিলাটাকে সে চেনে না, কিন্তু ভালো মনে হলো। পেছনের জনের দৃষ্টি কিন্তু জয়ের উপর ভালো না। সে জয়কে বড় ঘৃণার নজরে দেখছে। জোহরের আজান হলো সৈয়দ বাড়ির মসজিদে। মনে হলো যেন ঘরের মধ্যেই হচ্ছে আজান। পেছনের মহিলা সেই বাপরিওয়ালাকে গামছা দিল। তা জয় আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখলো। দুপুরের পর দুটো বাচ্চা আসে বাড়িতে। তাদের পরনে টুপি, সাদা পাঞ্জাবি পায়জামা। জয়কে বারবার দেখছে। ভালো মহিলাটি ওদের মা মরিয়ম। মরিয়ম জয়কে নিজের ছেলেদের সঙ্গে বসিয়ে খাওয়ালেন। জয় কথাবার্তা বলে না। লোকজন কম দেখলে ঘরে ঘরে মাকে খোঁজার চেষ্টা করে। সৈয়দ বাড়ির পেছনের সীমানার একটু দূরে আরেকটা বাড়ি। বাড়ি নয় ঠিক, কোয়ার্টারের মতো আবাসিক। সেখানে অনেক যুবকের বাস। ওরা এই বাড়ির অধীনেই থাকে, সেটা বুঝেছিল জয়। বাবরিওয়ালা এই বাড়িতে নিয়মিত আসে। সে জানতে পেরেছে রুবায়েতের মা হাজেরার ভাই হলো বাবরিওয়ালা। বাবরিওয়ালার নাম সেলিম ফারুকি। বাবরিওয়ালার হাতে বিভিন্ন ধরনের পাথরের মোট 13টা আংটি আছে, এক এক আঙুলে 2-3টে করেও। গলায় তাবিজ আছে কয়েকটা। মাঝে মধ্যেই তসবি সহ ঝুলতে দেখা যায়। রাতে নাকি সে ধ্যান করে। চোখ দুটো নেশা নেশা। ধ্যান করলে চোখ নেশা নেশা হয়? আল্লাহর ধ্যান। রুবায়েত তার মামার ব্যাপারে এসব জানিয়েছে জয়কে। জয়ের আল্লাহর প্রতি বিরাগটা বাড়ছে দিন দিন। যে আল্লাহর ধ্যান সেলিম ফারুকি করে, সে কিনা তার মাকে রক্ষা করবে। সেই আল্লাহকে কত বিশ্বাসের সাথে ডেকেছিল সে। নিজের বোকামিতে সে লজ্জিত। সেলিম যার ধ্যান করে সেই আল্লাহ অবশ্যই সেলিমের পক্ষেই থাকবে। তার মাকে বাঁচাতে আসবে কেন? মাস দুয়েকের মাঝে তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। বড় কর্তার হুকুম। জয় জানে না বড় কর্তাকে। গোল উঠান, একটা খোপের মতো ঘর, আর গোসল করার জন্য কলপাড়। সেই কলপাড়ের পাশে পুকুর, তার উপরে কলার বাগান, ঝোপঝাড়। এটুকুই জয়ের সীমানা। জয় ঘরের ভেতরেই থাকে। বাইরে বের হলে হাজরা এবং সেলিমের সাথে দেখা হয়। তার ভয় লাগে। 2 মাস পর বাড়িতে একজন বিশেষ কেউ ঢুকলেন। ব্রিগেডিয়ার সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারি সাহেব। জয় বুঝল এই সেই বাড়ির কর্তা, মুস্তাকিনের আব্বা। ফরহাদ সাহেব জয়কে সৈয়দের কওমি মাদ্রাসায় পড়তে দিলেন। জয় বুঝতে পেরেছিল এই গোটা পরিবারের, অর্থাৎ
যে পরিবারকে ঘেন্না করতে শেখানো হয়েছে তাকে ছোটবেলা থেকেই, তা অহেতুক নয়। বড় বাবা কেন সৈয়দ পরিবারকে এত ঘেন্না করতেন তা সে বুঝল। এটাও বুঝল এখন সৈয়দ বাড়ির সবকিছুর প্রতিনিধিত্ব করছে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি। তিনি রোজ সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। জয়ের কানে খুবই বিরক্ত লাগে যে আল্লাহ সেলিমের মতো মানুষের তার বাণী যে এত যত্ন করে পাঠ করে, তার প্রতিও জয়ের বিদ্বেষ। আজ অব্দি তার মায়ের ব্যাপারে কিছু জানা যায়নি। ওনার নির্দেশে জয়কে বন্দি রাখা হয়েছে। তিনি 2 মাসের ছুটিতে এসেছেন। ফরহাদ সাহেবের কাছে একবার খবর এলো, জয়কে পিটিয়ে শরীরের চামড়া ছিলে ফেললেও সে পড়ে না, জিব্বা অব্দি নড়ায় না, নামাজ যায় না, গেলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, মোনাজাত করে না কখনো। এ নিয়ে জয়কে ছোটবেলায় যে পরিমাণ মার খেতে হয়েছিল হুজুরদের হাতে, তার শরীরটা হয়ে উঠল ব্যথাহীন। 2-4টে চামড়া ছিল, বেতের আঘাত তখনও আরামদায়ক ব্যাপার তার কাছে। জয় জেনে গেছে এই কোরআন সেই আল্লাহর বাণী, যাকে ডাকার পরেও তিনি তার মাকে বাঁচাতে আসেনি। সে এই 2 মাসেও ডেকেছিল আগের সব ভুলে। সে এখন আর মাকে চায় না, কিন্তু বড় বাবা তো পারে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এই রক্ষাটুকু সে আবারও বোধহয় বেহায়ার মতো চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ করেনি। আলিফটা বোধহয় উচ্চারণ করানো গেল না জয়কে দিয়ে। বোবাও মুখ দিয়ে আওয়াজ করে। জয় দাঁতে দাঁত আটকে বসে থাকে চুপচাপ। মুরসালিন তাকে খোঁচায়, বল জয়, পড়, গুনাহ হয়, এমন করিস না, হুজুর তোকে আরো মারবে, ওরা তোকে কাফের ভাবে, তুই কি আসলেই তাই, পড় জয়। তাদের জেদ বাড়ে। জয় পড়ে না তো পড়েই না। মার খেয়ে হাতের তালু ফেটে যায়। কখনো মারের চোটে ছোট্ট শরীরটাই জ্বর আসতো। কিন্তু হিফজখানায় রাত 3টের সময় তাহাজ্জুদের নামাজে ডেকে তোলা হয়। জ্বর নিয়ে উঠে বসতে হতো, না উঠলে ঘুমন্ত অবস্থায় বেতের সপাত সপাত বাড়ি। তাছাড়া সবাই জেনে গেছে জয় কাফের। নিহাত ফরহাদ সাহেবের নির্দেশ না হলে কবে জয়কে বের করে দেওয়া হতো মাদ্রাসা থেকে। তার উপর নামাজে না দাঁড়ালে জ্বর আসা শরীরে মার পড়ে। তাদেরকে সুন্নতি তরিকায় এক খাঞ্জায় কয়েকজনকে খেতে দেওয়া হয়। এতে মুসলমান ভাইদের মাঝে স্নেহপ্রীতি বাড়ে। জয় খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না। বিসমিল্লার শেষে আল্লাহ আছে। সে একবার মুস্তাকিমকে জিজ্ঞেস করলো, বিসমিল্লাহ মানে কি? মুরসালিন খুব খুশি হলো। হয়তো জয়ের ভেতরের গোমরাহি দূর হচ্ছে। সে হেসে জানালো, আল্লাহর নামে শুরু করা। আল্লাহর নামে খাওয়া শুরু করলে বরকত হয়। খাওয়াটাও ইবাদতের শামিল। জয় মাথা নাড়ালো। আল্লাহ বলতে কিছু নেই, খাওয়া আল্লাহর নামে শুরু করারও কিছু নেই। সেদিন আর খাওয়া হয়নি। হুজুর খুব মারলেন। মারার কারণ আছে। তাকে অনেক স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করতে গেলেও সে আরো বেশি কটূক্তি করে। এমন সব কথাবার্তা বলে যা সহ্য করা যায় না। তাই হাল ছেড়ে দিয়ে মেরে বোঝানোর চেষ্টাটাই করা হচ্ছে এখন। এছাড়া জয়ের ওপর রাগুদের কম না তার কর্মকাণ্ডে। 2 দিন কিছুই খাওয়া নেই, মুখে স্বাদ নেই, জ্বরে গা তিত্তির করে পুড়ছে। এখানে মরিয়ম নেই। মা হারিয়ে যাবার পর মরিয়মের কাছে একমাত্র স্নেহ পেয়েছে সে। তাকে সেবা করার কেউ নেই। সব ছাত্ররা জেনে গেছে সে কাফের। তার যে কোনো কষ্ট ওদের সুখ দেয়। মাদ্রাসায় একটা নাস্তিক আছে, এটা খুব কলঙ্কের বিষয়। মুরসালিন আর মুস্তাকিম ছাড়া কেউ তার পাশ অব্দি বাড়ায় না। পারলে বিভিন্নভাবে মার খাওয়ায়, জ্বালাতন করে, আঘাত দেয়। শেষ অব্দি না পেরে সৈয়দ বাড়ির অন্দরে পাঠিয়ে দেওয়া হলো জয়কে। মরিয়ম মাথায় পানি ঢাললেন। ওষুধ খাওয়ার আগে মরিয়ম জয়কে খেতে দিয়ে পানি আনতে গেলেন। হাজেরা এসে পা দিয়ে থালাটা উল্টে দিল। কান মলে ধরে বলল, ইবলিসের বাচ্চা, তোরে বলছি না বাড়ির ভেতরে আসবি না? তোরে আমি সহ্য করতে পারি না, বাইরেই মরবি, আসবি না অন্দরে, শয়তানের বাচ্চা। পরের ছুটিতে ফাহাদ সাহেব এসে জয়কে একদিন ডাকলেন। পড়িস না কেন আব্বা? অবিশ্বাস কেন এত? জয় বলল, আমার মা কোথায়? ফরহাদ সাহেব চুপ হয়ে গেলেন। খানিক পর বললেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। জয়ের ভেতর আগুন জ্বলে উঠল। সে কটূক্তি করে বেজায় আপত্তিকর মন্তব্য করে বসল, যা সহ্য করা যায় না। কিন্তু ফরহাদ সাহেব অসীম ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সেলিম পাশেই ছিল। সে জয়কে কখনোই ফরহাদ সাহেবের কাছে একা ছাড়ে না। সে এসে জয়ের গাল চিপকে ধরে চুল মুঠো করে ধরল। ফরহাদ সাহেব বললেন, ছেড়ে দাও সেলিম, ছোট মানুষ, বুঝবে ইনশাল্লাহ। আমি মানা করতেছি ওকে আঘাত করতে। জানেন না ভাইজান, ও কতবার বাড়তেছে দিন দিন। মাদ্রাসায় ওর জন্য ছাত্ররা, অভিভাবকরা অতিষ্ঠ। ওরে এমন শাস্তি না দিলে ও নিজের সাথে সবাইরে নষ্টা বানিয়ে ফেলবে। আমি বলে রাখলাম আপনারে। ফরহাদ সাহেব জয়কে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশটা ভেঙে গেল। ওনার মেজাজটা থমকে গেল জয়ের আচরণে। জয়কে সেলিমের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে চলে গেলেন কোয়ার্টারের দিকে। জয়ের শরীরটা কালো হয়ে গেছে।
শরীরে বেতের আঘাত, হাতের মার, না খাওয়া, অনাথ অসহায়ত্বের ছাপ খুব তীব্র। মোরসালিন ও মুস্তাকিম জয়ের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু জয়কে বোঝা যায় না। তার ভেতরে খাওয়া, গোসল, আদর যত্নের কোনো চাহিদা দেখা যায় না। মার খেলে কাঁদে না, হাসে, উন্মাদের মতো হাসে। তার হাসিটা তার ঠোঁটে সেভ করা, কিছুতেই তা মোছে না। বড় বাবা হাসতে বলেছে। বাড়ির লোকদের অবশ্য পছন্দ ছিল না জয়ের সাথে তাদের দুই ভাইয়ের মিশতে যাওয়া। জয় একটা শয়তান, তার ঘাড়ে শয়তানের বাসা আছে, সেখানে অনেকগুলো শয়তান বাস করে। মাদ্রাসায় ছেলেরা সবাই এটা জানে। চোখের সামনে রোজ সে সেলিমকে দেখে, মাজার থেকে মাদ্রাসায় তসবিহ সহ জপতে জপতে আসে। বৈরাগী লোক, বিয়ে শাদীহীন, সংসার ত্যাগী একজন সাধু গোছের লোক সেলিম। খুব আল্লাহ ভীরু, ধার্মিক, মাজার প্রেমী মানুষ। জয় তাকে দেখলেই লুকিয়ে পড়ে। ছোট্ট মস্তিষ্কে সুগভীরভাবে জড়ানো আতঙ্ক কাটতে চায় না। সেই 3 বছরের বন্দি জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরোবার সুযোগ হয়নি। তাকে আলাদা পাহারায় রাখা হতো। বিকেল হলে ছেলেরা হাঁটাহাঁটি ও খেলাধুলা করতে গেলেও তার সেই সুযোগ ছিল না। জয় বুঝতে পেরেছিল মাদ্রাসায় একটা সংগঠন চলে, সেটার ঘোর বিরোধী ছিল বড় বাবা। তাকেও হতে হবে। হুমায়ুন পাটোয়ারি মাসে 4-5টা বিয়ে করে বেড়ান, খুবই দক্ষ মেয়ে লোক পটাতে, কিন্তু ফাঁসলেন তুলির মায়ের কাছে। তুলির মা দেখতে তুলির চেয়েও সুন্দর ছিল। মহিলার গর্ভবতী হলো। হুমায়ুন পাটোয়ারি বারবার গর্ভপাত করতে বললেও কোনো লাভ হলো না, বরং মহিলা পুলিশের কাছে যাবার হুমকি দিচ্ছিল। হুমায়ুন আশ্বাস দিলেন বাচ্চাটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু পাড়ার লোকেরা মেরে তাড়িয়ে দিয়েছিল দুজনকেই। শাহানার সন্তান নেই, হামজাকে মানুষ করছেন। এরপর একটা মেয়ে পেলে খারাপ হয় না। ফুটফুটে তুলির জন্মের পর তুলিকে রেখে দিলেন নিজের কাছে। এক রাতে হুমায়ুন তুলির মাকে বেড়াতে নিয়ে গিয়ে মাঠের ডিপটি কলের নালিতে শুইয়ে জবাই করে ফেললেন, লাশটা গুম করে ফেললেন। শাহানা তাতে খুবই খুশি। নিজেরাই খেতে পান না, আবার সতীনকে কি খাওয়াবেন? বারবার জেল জরিমানা দিতে আর সংসার চালাতে বিঘা বিঘা জমি বিক্রি করে সব শেষ করে ফেলেছেন হুমায়ুন। হুমায়রা তাদের সংসার চালাতেন, বিশেষত হামজার পড়ার খরচ। হুমায়ুন হামজাকে নিয়ে খুবই বিরক্ত এই ব্যাপারে। ছেলেটা পড়ালেখা ছাড়তে চায় না, শান্ত স্বরে শুধু বলে আমি পড়বো আব্বা। এরপর হুমায়ুন 2-3 দিন ধরে অবিরাম চেঁচালেও আর কোনো জবাব দেয় না হামজা, এবং নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবে এটা ভাবাও যায় না। কতবার যে হুমায়ুন মেরে ধরে হামজাকে কাজে লাগিয়ে দিয়েছেন। ছেলে থাকতে তিনি কেন কাজ করবেন? কিন্তু হামজা পড়ালেখা ছাড়ে না। হুমায়রা নিখোঁজ হবার পর হামজার পড়ার খরচ বন্ধ হয়ে গেল। সংসার আর চলে না। হামজা না খেয়ে থাকতে পারে, তার নির্লিপ্ততা কঠিন। 2 দিন না খেয়ে থাকলেও ভাত চায় না। কারোর সাথে বেশি কথা নেই, হাসি নেই। মলিন কাপড়, শীর্ণ দেহ, কিন্তু চেহারাটা ভারী। হুমায়ুন পাটোয়ারি ঢাকায় সিকান্দার আলী সর্দারের লোহার কারখানায় কাজে লাগিয়ে দিয়ে এলেন হামজাকে। অত বড় প্রতিষ্ঠান, অত বড় নাম, বড় প্রাসাদের মতো সর্দার বাড়ি, বিশাল ক্ষমতা হামজার চোখে লাগলো। তার চেয়ে কত ছোট রুদ্র ইয়াজিদ সর্দারের রাজকীয় লালন পালন সব দেখতে লাগলো সে। রাজধানীর শীর্ষ ত্রাস পরিবার সর্দার পরিবার। সেখান থেকে হামজার ভেতরে সুপ্ত চাহিদার আসমান বাইরে আসার রাস্তা পেল। সে যে দুনিয়াকে জিততে জন্মেছে, তার খবর ও ঝলক বাইরে বেরিয়ে এলো রাজনীতির মাটিতে পা রেখে। শাহানা বলেই দিয়েছিলেন তুই কি করবি জানি না, শুধু সংসার খরচাটা চাই। সে কি করবে তার পরোয়া নেই, শুধু তার কাছে সংসারের খরচা চাই। হামজা কি করবে? যা খুশি করতে পারে, কিন্তু সংসারের খরচ জোটাতে হবে ব্যাস। সে ছিনতাই দিয়ে শুরু করলো। এরপর তা থেকে ধরা পড়ার মাছ দিয়ে গেল এক সন্ত্রাসের কাছে। সর্দার পরিবারের দুশ্মন, প্রতিপক্ষ। এই গাদ্দারির অপরাধে তখন তাকে সর্দার পরিবার খুঁজছিল। কিছুদিন প্রাণ বাঁচিয়ে লুকিয়ে থেকে 1 বছর লস হয়ে গেল। কিন্তু পড়ালেখা চালাতে হবে তাকে, তার জন্য পয়সার দরকার অনেক। এরপর সে বড় ভাইদের পেল, তৎকালীন সরকার বিরোধী দলীয় ভাইরা, যারা খুব সহজে শুধু মুখের সমর্থনের জন্য হামজার মতো পুচকে ছেলেদের পেছনে খরচা করে। শুধু এটাই যে তখন সরকার দলের প্রতি হামজার ক্ষোভের কারণ ছিল তা নয়। জয়নাল কাকার কারাবাস, ফুপুর মৃত্যু, জয়ের বন্দি দশা, সবের পেছনে ওদেরই লোক। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারী ওই দলের সমর্থক গোষ্ঠীর একজন। এটার একটা ভিত্তি আছে। ফরহাদ মোহাম্মদ বারী সাহেব বিরোধী দলীয় প্রধানের জুনিয়র অফিসার। অনুরাগের সম্পর্ক। তাকে পেলে হামজা টুকরো টুকরো করে কেটে লোহার চুল্লিতে ঝলসাবে। হামজা শান্তশিষ্ট ভাবনার ছেলে। সে বুঝে বুঝে কিছুদিনে এমন একটা কিশোর বয়সে ঊর্ধ্বে যাওয়ার কিছু কাজ করে ফেললো যা বড় ভাইদের নজর কাটতে যথেষ্ট ছিল। সে স্কুলে ভর্তি হলো আবার।
বাড়িতে টুকটাক খরচা দিতে গেলে পড়া বা বিলাসিতা হয় না। এখন আর রোজ নিয়ম করে বাড়ি ফেরাও হয় না। রাস্তায় থাকার প্রবণতা ও প্রয়োজনীয়তা বেড়েছে। মানুষকে অমানুষ বানাতে রাস্তার অবদান অনেক। হামজার মানুষ সত্তার বিদায়ক্ষণ চলছে। একদিন শেষ রাতে হামজা হাঁটতে হাঁটতে হাকিমপুর এলো। মাদ্রাসার চারধারে বাঁশের চ্যাগার। তা ডিঙিয়ে চড়তে গিয়ে বাঁশের ফাড়া অংশের আঘাতে ঠ্যাঙের মাংস ছিঁড়ে গেল। কলকল করে রক্ত বেরোচ্ছে। কপালের চামড়া ছিলে গেছে। সে জানে না জয়কে কোন বিভাগে রাখা হয়েছে। পেছনের পথ দিয়ে মাদ্রাসার সারি ধরা কক্ষগুলোর পেছন দিকের জানালার দিকে পৌঁছালো। চৌকিদারের হাতে ধরা পড়ল হামজা। সংগঠনের ছেলেরা সব বেরিয়ে এলো। হামজার নিশ্চুপতা প্রমাণ করলো সে কোনো বদ উদ্দেশ্য অথবা কারো নির্দেশে মাদ্রাসার আঙিনায় অনিষ্ট করার লক্ষ্যে প্রবেশ করেছে। তাকে প্রায় আধা ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হলো। সে কেন শেষ রাতে এই মাদ্রাসায় ঢুকেছে? কতজনে কত রকম মধুর করে জিজ্ঞেস করলো। তারা শুধু জানতে চায় কেন এসেছে সে। কোনো জবাব নেই। নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় না হামজার কাছে। জয়কে ইশারায় বলে দিল, চুপ থাক, একদম চুপ, তুই চিনিস না আমাকে। তার অনড় অটল স্থির চিত্ত সবাইকে অবাক ও ক্ষুব্ধ করলো। কোনো ভালো উদ্দেশ্য যদি কিশোর ঢুকবেই মাদ্রাসায়, তাহলে বলতে বাধা থাকার কথা না। তাকে আটকে রাখা হলো। বেতের আঘাতে পরনের মলিন ফতুয়া ছিঁড়ে গেল। তবুও কোনো কথা নেই। কিন্তু জয় সহ্য করতে পারছিল না। সে জানে বেতের আঘাত পিঠে সইতে কেমন লাগে। সে চেঁচিয়ে বলে উঠল, আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে, আমারে মারেন হুজুর, ছাড়েন হামজা ভাইরে। সকলে অবাক হয়ে গেল এবং এতে ক্ষোভটা বাড়ারই কথা। বাড়ল। মার এবং জিজ্ঞাসাবাদ কঠিন হয়ে উঠল। মাঠের প্রাঙ্গণে খাড়া গাছগুলোর মতোই অটল হামজা। চোখ দুটো কথা বলে, ভয়ঙ্কর তার নীরবতা। মাঝে মধ্যেই শীর্ণ পিঠটা বেঁকে আসছে। দেহের চামড়া ফেটে গেছে। ঝিমিয়ে এলো হামজার দেহটা। জয় বড় অবাক হয়েছিল। তার তো কেউ নেই। সে 2 বছরে খুব বুঝেছে এই জগৎটা তার, কিন্তু সে জগতের কারো কেউ বা কিচ্ছুর না। আজ হামজার এই নীরব আগ্রাসন অন্য বার্তা দিল। এই বার্তা জয় আর ভোলেনি কখনো। তার জীবনে মৃত্যু, আঘাত ও হামজার জন্য যে অশেষ অনুরাগ ও নেশা জন্মেছিল তা কাটেনি আর। তিনটাই তার জীবনের অবিচ্ছেদ্য হয়ে গেল। এই তিনটার যে কোনো একটার জন্য বাকি দুটো কবুল। হামজার জন্য মৃত্যু ও আঘাত, মৃত্যুর জন্য হামজা ও আঘাত, অথবা আঘাতের জন্য মৃত্যু ও হামজা সাদরে গ্রহণযোগ্য হলো জয়ের জন্য। এই তত্ত্বটা দিন দিন আরো তীব্র হয়েছিল। কারণ এখানেই শেষ হয়নি মৃত্যু, আঘাত ও হামজার উপস্থিতি তার জীবনে। যতদিন না মৃত্যু তাকে গ্রহণ করছে, তার সাথে নিচ্ছে, ততদিন আঘাত ও হামজার সাথে তার বিচ্ছেদ নেই। ফজরের নামাজের ওয়াক্তে সেলিম এলো মাদ্রাসার প্রাঙ্গণে। সে খুবই অবাক এতটুকু কিশোরের এতখানি ধৃষ্টতা দেখে। সে খুব হতাশ হয়ে বলল, এজন্যই কইছিলাম আমিরের ব্যাটারে আমার হাতে তুলে দেওয়া হোক। ফরহাদ ভাই কেন ওরে মানুষ বানাইবার বৃথা চেষ্টা করতেছে? আবার নিজেদের ধ্বংস করবার লাগা তো। একবার ওর সাসাইজা করছে, তাতে দিল ভরে নাই। আল্লাহ কবে যে একটু সচেতন বানাইবে ফরহাদ ভাইজান রে। হক মৌলা, ইয়া খুদা তেরা ফরমান। শয়তানের ওসওয়াসা থেকে সবাইরে রক্ষা করেন মৌলা। হামজার চুল চিমটি মেরে ধরে সন্দিহান স্বরে বলল, কার হুকুমে মাদ্রাসায় ঢুকছিস? কয়া ফেলতো বাবা। সবার উদ্দেশ্যে বলল, ওর ছোট কাকা কারাগার থেকে ফেরোয়ার, এখন কত কিছুই হইব। দেখো আমি কইয়া রাখলাম, দেখো এটারে জয়নাল পাঠাইছে কিনা। এই চ্যাংড়া কামনা সারতে পারলে আবার কোন আক্রমণ করবে তার ঠিক আছে। জয় পুলকিত হয়ে উঠে হামজার দিকে তাকালো, কিন্তু বাকিরা আটকে উঠল। আরো বেশি তৎপর হলো হামজাকে মেরে কথা বের করতে। হামজা কথা বলল না। সেলিমকে একটা চড় থাপ্পড়ও লাগালো। কিছু উস্কানিমূলক কথা বলে আরো দুটো একটা লাথিও খাওয়ালো। নামাজের পর আবার আলোচনায় বসা হবে। জয় এই ফাঁকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, হামজা ভাই এখানে আইসো কেন? তুমি কেমনে জানলা আমি এখানে আসি? হামজা হাসলো। ঠোঁট ফেটে গেছে। হাসিটা কেমন যেন লাগলো। সে হেসে বলল, শুনছি শেষ রাতে তোদেরকে উঠাই তাহাজ্জুদ পড়ানো হয়, তাই নাকি? ভাবছিলাম কল পাড়ে দাঁড়াবো, তুই মুখ ধুইতে আসলে 2 জন পালাবো। ব্যাড লাক। জয়ও হাসলো। হামজা অবাক হয়। এমন এক সময় জয়ের হাসিটা অস্বাভাবিক, কিন্তু সে হাসছে। সবে জয়ের বয়স মাত্র তখন কম বেশি 9-10 হয়নি। তাকে কে শিখিয়েছে এমন হাসি হাসতে? জয়কে জিজ্ঞেস করলে জয় বলতো বড় বাবা তত্ত্ব দিয়েছে। পরিস্থিতি সেটা প্রমাণ করে সূত্রে পরিণত করেছে। হামজা জিজ্ঞেস করলো না। জয় হেসে বলল, তো এই কথাটা বললেই কম মারতো ওরা। জয়ের ছোট্ট হাতটা চেপে ধরে হামজা উঠে বসলো। সিক্রেট প্ল্যান।
বলে দিলে আবার নতুন প্ল্যান বানাতে হইতো পরের বার। আমি এই প্ল্যানেই তোকে আজাদ করব এইখান থেকে। জয় বাংলা। চোখ মারল হামজা। জয় হেসে ফেলল, আস্তে করে বলল, হুঁ, জয় বাংলা? বলো জয় আমির। কথা ফুরায়নি, কিন্তু জয়কে টেনে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হলো। হামজা আবার শুয়ে পড়ল মাটির ওপর। গা থেতলে গেছে, শরীরে জোর নেই, যন্ত্রণায় ভেঙে আসছে। জয় পেছনে ফিরে একবার তাকালো। হামজা তাকিয়ে আছে তারই দিকে নিভু নিভু চোখে। হামজার শরীরের চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির একটা দাঁত নড়ে গেছে। মাড়ি থেকে রক্ত বের হওয়ার ফলে গাল নোনতা লাগছিল। সকাল 8টায় বৈঠক বসলো। হামজাকে বড় হুজুর জিজ্ঞেস করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছো অত রাতে মাদ্রাসার ভেতরে, কঠোর শাস্তি পাবে। হামজা ভীতু স্বরে বলল, আমি বলবো, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে বিশ্বাস করব না কেন? আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন হবে না? হামজা চুপ করে রইল। এতে উপস্থিত জনতার ভেতরের কৌতূহল মাত্রা ছাড়ল। উত্তেজিত হয়ে উঠল তারা। জয় ভ্রু কুঁচকে হামজাকে বোঝার চেষ্টা করে পারল না। বলো দেখি, বলো, কেন ঢুকেছিল অত রাতে ওভাবে? হামজা আড়ষ্ট ভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারে আসতে বলছিলেন। সেলিম আকাশ থেকে বলল। তেড়ে এসে গলা চেপে ধরল হামজার। হামজা মিছিমিছি কেসে উঠল করুণ ভাবে। সবাই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে, বুঝে বলতেছ তো কি বলতেছ? জানো ওকে? অবুঝের মতো বলল হামজা। কে? ও মেজর সৈয়দ সাহেবের শালা, ধার্মিক মানুষ। তুমি তারে আজে বাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কও, যা কইবা। হামজা ভীতু নজরে দুইবার মাথা তুলে সেলিমকে দেখল। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে, কথা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড় হুজুর অভয় দিলেন। যাই হোক, বলো, কেন আসতে কইছিল তোমারে? জয়ের সাথে দেখা করবার জন্য? হামজা বলল, হ্যাঁ আবার না। কি বলতেছ? মানে হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু আর একটা কারণ আছে। সেটা কি? এবার আরো ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজর তুলে সেলিমকে দেখছিল বারবার, আর আতঙ্কিত হয়ে চোখ নত করছিল। সেলিম রাগে দিশাহারা হয়ে তেড়ে এলো আবারও। খচ্চরের বাচ্চায় ইবলিশ, কি বলতে চাইতাছিস? মিথ্যা কথা কইলে জবান টাইনা ছিঁড়ে আনুম। হারামির বাচ্চা, আল্লাহর গজব পড়বে তোর ওপর। সবাই সেলিমের আচরণে ভ্রুকুটি করল। তার আচরণ আর হামজার কথা ও অঙ্গভঙ্গি অনুযায়ী আসলেই তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরো সিটিয়ে গেল। সবাই এবার তেসরা নজরে একবার সেলিম ফারুকিকে দেখে হামজাকে পুরোদমে অভয় দিল। বড় হুজুর বললেন, তুমি বলো ছেলে। সেলিম, খবরদার আর কোনো লাফালাফি করবা না। ওরে কথা কইতে দাও। এ কি অসভ্য আচরণ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশেহারা হয়ে উঠল। বিশ্বাস করেন হুজুর, এই ইবলিসের বাচ্চা মিথ্যা কথা বলতেছে। আমি ওরে আজকেটাকে খোদার কসম দেখি নাই কোনোদিন। সেলিম, ও এখনো কিছুই বলেনি, তুমি নিজেই বেশি বেশি বকছ। তাহলে কি ধরেই নেব ও সত্যি কথা বলতেছে? সত্যি মিথ্যা যাচাই আপনা আপনি হবে। তার আগে তুমি শান্ত থাকো তো দেখি। সেলিম থমকে গেল। বড় হুজুর হামজাকে বললেন, তুমি বলো। হামজা আবারও ভয়ে ভয়ে তাকালো সেলিমের দিকে। বড় হুজুর এবার একটা ধমক দিলেন। বললাম না কিছু করবে না ও তোমার, ভয় নেই কোনো। যা সত্যি নির্ভয়ে বলো, আমি আছি না। হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিত জনতাকে কাবু করে ফেলতে। এবার সে বলল, মাদ্রাসায় আগুন দেবার জন্য বলেছিল আমায়, বলেছিল রাতে যেন আসি আমি। এবার আর সেলিমকে ঠেকানো গেল না। উড়ে এসে এক ঘুষি মারল হামজার চোয়ালে। ব্যথা ঠিকই পেল হামজা, মাড়ি থেতলে গেল, কিন্তু তার কিশোর শরীরটা পড়ে যাবার কথা না। কিন্তু হামজা খুব অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। উপস্থিত জনতা এবার পুরোদমে সেলিমের হাত ছাড়া হলো। ক্ষুব্ধ চোখে বড় হুজুর সাহেব এবার সেলিমকে দেখে হামজাকে নিজের হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহ ও উত্তেজনার সাথে তাড়া দিলেন। বলো তো আব্বা, কি বলতেছিলা? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চায়? কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গুনাহ। তুমি মিথ্যা কথা বলতেছো না তো? তোমারে কেমনে চিনে সেলিম? মানে বুঝাই বলো তো। হামজা বলল, আমি সত্যি বললে আপনারা আমায় মারবেন না তো আবার? এমন করুণ করে বলল হামজা। সবাই অনুশোচনায় ফেটে পড়ল। একটা 15 বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে, সব না জেনে শুনেই। বড় হুজুর বললেন, আমি তখন ছিলাম না, এখন আছি। তোমার কোনো ভয় নেই, যা সত্যি সব বলবে। সত্য বললে মারবে মানে? সেটা যতই তিতা হোক, আর মারবো না। আমি থাকলে তখনও এই জাহিলগুলো তোমার গায়ে হাত তোলার সুযোগ পাইতো না। এদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই নাই, সবগুলো জানোয়ার হয়ে গেছে। তুমি বলো। হামজা সুন্দর একটা গল্প বলল।
প্রথম কথাটাই একটু ইতস্থ করে বলল, আমি বড় ভাইদের কাছে থাকি। সবাই বুঝলো বড় ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি সেখানে যাতায়াত করে। সবার চোখ বিস্ফোরিত হয় সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর এসে হামজাকে আঘাত করার সুযোগ পায় না। দুজন যুবক চেপে ধরল সেলিমকে। হামজা বলল, ওইখান থেকে আমি তার কাছে জানতে পারি জয় মানে আমার ফুফাতো ভাই এইখানে আছে। আমি খালি ওনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলছিলাম। এরপর উনি শর্ত দিয়েছেন আমি যাতে ওনারে হেল্প করি। সবাই বুঝে আবার জিজ্ঞেস করলো, কিসের হেল্প? হামজা খুব লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আগুন দিতে। চারপাশ নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চেঁচানো কাউকে স্পর্শ করছে না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হলো। জিজ্ঞেস করলো, কিন্তু কেন মাদ্রাসায় আগুন দিতে চায়? আমিও জিজ্ঞেস করছিলাম, কিন্তু বলে নাই আমারে, শুধু বলছে দরকার। সেলিম পাগল ষাঁড়ের মতো গর্জন করছিল, কিন্তু ততক্ষণে সবার সব হিসেব মিলে গেছে। সেলিমের সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্ব অবশ্যই আছে। সে মাজার পূজারী, বাবার মুরিদ। তার সাথে প্রতিটা হুজুর ও সংগঠনের ছেলেদের তর্কাতর্কি ও বিরোধের সম্পর্ক। সেলিম তাতে খুব উৎসাহী। যেচে পড়ে মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে তসবি জপতে জপতে বাবার গুণগান ও তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃতভাবে সহ্য করে মেজো সৈয়দের শালা বলে। তার গলার তাবিজ, হাতের বালা, আংটি কারো চোখেই ভালো দেখায় না। সবাই এড়িয়ে চলতে চায়, কিন্তু সেলিমের সেসব গায়ে লাগে না। সে 3 বেলা ঘুরঘুর করে মাদ্রাসার প্রাঙ্গণে। এবং হামজার বলা বড় ভাইদের সাথে লেওয়াজের ব্যাপারটা বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড এটা সবাই জানে। আজ আরো জানলো হামজার বদৌলতে। সে জামায়াত বিরোধীদের দোসর। হামজার কাছে ক্ষমা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলেরা ধরে কি করতো জানা নেই, কিন্তু বড় হুজুর ঘৃণা ভরে অন্যদিকে মুখ ফিরিয়ে আঙুলের ইশারা করে তেড়ে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবার সুযোগ পেল না সেলিম। সে সাফাই গাইবার জন্য ওখানে থাকলে বড় হুজুরকে টপকে যুবকেরা সেলিমের হাল বেহাল করে ছাড়ত। তার প্রায় সপ্তাহখানেক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিয়ে মাঝরাতে মাদ্রাসার একাংশে আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে। কিছু ছাত্র আহতের ঘটনাও এড়াল না। যুদ্ধ অপরাধীদের শাস্তি এভাবেই হওয়া উচিত বটে, হয়ও এভাবেই। সবাই যখন ছত্রভঙ্গ আকস্মিক হামলায়, তার মাঝেই হামজা জয়কে নিয়ে জঙ্গল দিয়ে সীমানা পার হলো। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর পার হওয়া অসম্ভব অন্ধকার থাকতে থাকতে। হামজা নিজের উপর অগ্নিকাণ্ডের দায় নিল না। তা বড় ভাইদের বাহাদুরির খাতায় উঠে থাক। জয় সেদিন নির্দ্বিধায় প্রতিশ্রুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। 3 বছরের অমানসিক কারাবন্দী অবস্থা, এতিম অসহায়ত্ব এবং আপনজনহীনতা থেকে মুক্তির অগ্রদূত হামজা জয়ের ছোট্ট কঠোর বুকটা গোটাটাই দখলে নিল। 2 দিন পলায়নরত অবস্থায় আড়ালে চলে চলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছালো। আমির বাড়ি ততদিনে মালিকানাহীন বেওয়ারিশ সম্পত্তি। অঞ্চলের সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরোয়ার আসামি। তার আর ভিটেতে ফেরার প্রশ্নই ওঠে না। জয়কে ঠেলেও আমির নিবাসের ভেতরে ঢোকাতে পারছিল না হামজা। হামজা বুঝেছিল জয়ের মস্তিষ্কটা মারাত্মকভাবে আহত 3 বছর আগের এই বাড়ির সেই অবরুদ্ধ নিষিদ্ধের প্রভাবে। ঘোড়াহাট থেকে বাঁশের হাট নেহাত কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই, হেঁটেই চলতে হবে। পথে খিদের জ্বালায় জয়ের হাঁটু ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করলো। গায়ের মলিন ফতুয়া খুলে খালি গা হয়ে ফতুয়াটা মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষে একটা জীর্ণ হোটেল থেকে 2টো পরোটা খাবলে ধরে নিয়ে ঝেড়ে দৌড়। বুড়ো হোটেলের মালিক 2টো পরোটার জন্য রোদের ভেতর খুব বেশি দূর ছুটল না। কয়েকটা গালি দিয়ে ফিরে চলে এলো, কিন্তু হুড়মুড়িয়ে দৌড়ে আসার সময় হাতের একটা পরোটা পড়ে গেল। কিন্তু তা তুলতে দাঁড়ানোর সময় নেই। বাকিটা জয়কে দিয়ে হামজা বলল, খা। জয় অর্ধেক ছিঁড়ে দিয়ে বলল, তুমিও খাও। একটা ধমক মারল হামজা। ভালো মানুষ শাস্তে আসবি না জয়, খা চুপচাপ। একটা পরোটাতে 2 দিনের খিদে মেটে না, আর তো অর্ধেক, পেট জ্বলবে, খা তুই। জয় ঘাড় ঘুরিয়ে গভীর চোখে তাকায়। তুমিও তো না খাওয়া হামজা ভাই। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়ল মুস্তাকিন কয়েকদিন যাবৎ সারাদিন কিছু খাচ্ছিল না। সন্ধ্যার পর খেত। জয় একা সকাল দুপুরের খাবার খেতে চাইলে সবাই তাকে নিয়ে হাসাহাসিও করেছে। তবুও সে খেয়েছে। ক্ষুধা পেলে খেতে হবে, জোর করে হলেও।
চুপ থাকলে কেউ খেতে দেয় না, ছিনিয়ে নিলে সব পাওয়া যায়। আজও হামজা তা প্রমাণ করেছে। হাতের পরোটা সেই কথাই বলছে। কিন্তু জয় সেদিন না বুঝলেও পরে আরেকটা কথা বুঝেছিল। 2 দিন একভাবে না খেয়ে রোজা হয় না, সেহরি ইফতারি কিছুই নেই। তবুও হামজা যে কেন সেদিন রোজা রেখেছিল, এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক ঋণ জয় চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে। হামজা যা বলে যা করে সবটা বিনা দ্বিধায় মেনে নিয়ে হামজা জয়কে স্কুলে ভর্তি করলো। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবন ঘড়ি আবর্তনের দিকে বদলেছে। হামজা জয়কে 6-এ ভর্তি করলো। জয়ের নাদুস নুদুস অভিজাত চেহারাখানা আজ শীর্ণ, রোদে পোড়া, মার খেয়ে জখম হওয়া, অযত্নে ছাই। শালকাঠের ডাইনিং টেবিলে বসে নবাবী খানা পিনা সারা জয় আজ দিব্যি শুকনো মরিচ মাখা ও লবণ দিয়ে স্টিলের থালায় গবাগব এক থাল ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প, চাঁদাবাজিতে ভাইদের সঙ্গ দিলে কিছু জোটে, কিন্তু রোজ যাওয়ার সৌভাগ্য মেলে না। তার মতো পুচকেকে বড় ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড় তেতো বিরক্ত। শাহানা পারলে জয়কে মেরে ফেলে কোনো এক রাতে, কিন্তু হামজা মাকে খুব কার্যকর একটা আগ্রহ দিল। জয় আমির বাড়ির সম্পত্তির একমাত্র হকদার, রক্ত মুছে যায় না। আজ না হোক আগামীতে ওই সম্পত্তি জয়ের, সোজাভাবে না হোক হামজা যে বাঁকা পথে পা রেখেছে সেই পথে জমি দখলদারি পরিচিত ঘটনা। সম্পত্তি জয়ের আর জয় ওদের, ইজিকুয়াল সম্পত্তি তাদের। শাহানার চোখ খুলে গেল। জয় খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকলো, কিন্তু অর্থের অভাবে সোনার ডিম দেওয়া হাঁসের যত্ন ঠিকমতো করার উপায় নেই, নিজেদেরই পেট চলে না। জয় একবার জিজ্ঞেস করলো, তুমি অত রিস্ক নিয়ে আমাকে বাঁচাইছিলা কেন? হামজা বলল, তোর মায়ের বহুত অবদান আছে আমার ওপর। শুধু এই জন্যই? আর কি শুনতে চাস? জয় কথা বলল না। হামজা হাসল, কি শুনতে চাস যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্য নরক থেকে উদ্ধার করছি তোরে? জয় কথা বলল না। শোন জয়, তোর কেউ নেই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নাই। তোর কোথাও কেউ নেই। তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এইটা ভুলবি না, তোর কেউ নেই, তুই একা। কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে তা তুই ঠিক করবি, কি করে কি করবি তা তুই ঠিক করবি চলার পথে। শুধু জানিস তোকে বাঁচতে হবে এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিলের চেষ্টা করতে যা লাগে তা ভেতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? হামজা জয়ের কানের কাছে মুখ এনে বলল, বাংলাটের জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়ল বড় বাবাও এইসব বলতো। তোকে আর একটা কারণে এনেছি। জয় আগ্রহ ভরে তাকালো। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল। আমার তোকে দরকার ছিল জয়। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলল না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘষে ঘষে মাথা মুছে দিল। মাথা ভেজা থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? জয় বলল, খুব। চল, আজ যা খাবি মনে থাকবে। রেডি তো? দুজনেই হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায় এমন সব ব্যবস্থা করে। কি যেন করে হামজা, জয় বুঝেও বোঝে না। হামজার একটা বড় ভাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আজগর। জয়কে অনেকক্ষণ পরখ করে দেখছিল পলাশ। সেদিন জয় প্রথমবার দেখেছিল পলাশকে। পলাশ ওদের দুপুরে ভুরি ভোজ করালো। 2 দিন পর হিলি বন্দর দিয়ে পলাশের মাল আসছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকদের সাথে যেতে হবে। রাজন আজগরের বিশাল ব্যবসা। হামজা জয়কে সাথে নিল না, তার পরীক্ষা। ধমকে পড়তে বসিয়ে রেখে নিজে গেল এবং সেবার ফেরার পর হামজা ব্যাগ ভরে বাজার করে এনেছিল। মাছ মাংস এনেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে। তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে খুব বেশি। সেলিম খ্যাপা ষাঁড়। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে খেতে খুব ক্ষুধার্ত। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। জয়ের প্রশিক্ষণ বাকি। হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো, তুলির চেয়ে 3-4 বছরের ছোট। তাদের ঘর দুটো, একটাতে মামা মামি থাকে আর একটাতে ছোট চৌকি। সেটাই 3 জন শোবার জায়গা হয় না। তাছাড়া হামজা দিন দিন আরো লম্বা ও তরতাজা হয়ে পূর্ণ যুবক হয়ে উঠেছে। জয়ের কিশোর বয়স, তুলিও বড় হয়ে গেছে। এর মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে জুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুটি করা চুল ধরে গুনে গুনে মোট 15টা চিমটি মারল। হুমকি দিল, যদি না চলে যায়
তাহলে তুলে এক আছাড় মেরে পেটের নাড়ি বের করে আনবে। মার খেয়ে পুচকে মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বিপত্তি বাঁধল। মেয়েটা মামির বোনের মেয়ে। এত বিশ্রী করে গাল ফেড়ে কেউ কাঁদে? আবার কাঁদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়ল জয়। আবার একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটির আঘাতে লাল টকটকে হয়ে নখ বসে আছে। তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টির পাতা, বড়ইয়ের আচার আর দুটো ললিপপ এনে হাতে গুজে দিল। চুপ কর, এই চিংড়ি চুপ। চিমটি তো মারছি, এখন কাঁদলে কি চিমটির দাগ মিলে যাবে নাকি? আমি আর পরে মারবো না এমন বলছি? খা চকলেট খা, তোর জন্য আমার কত টাকা গচ্ছা গেল। এবার কাঁদলে পানিতে ডুবিয়ে মারবো। কালার করেন। মেয়েটা ভয়ে কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। জয় ঠাস করে থাপ্পড় মেরে চলে এলো চকলেটগুলো কেড়ে নিয়ে। সবগুলো খেলো চেটে পুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করলো। সেই পুচকেটাকেও স্কুলে ভর্তি করে দিল, এবং তাকে আনা নেওয়ার ভার জয়ের। সে জয়ের স্কুলেই পড়ে, সুতরাং জয়ের সাথে আসবে যাবে। তুলি ঘাট তারা খিটখিটে, তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে আসে যায়। কিন্তু জয় পারলে পুচকেকে খেয়ে ফেলে। রাস্তায় চলার সময় এত পক পক করে কান খায়, জয় ঠুকঠাক লাগিয়েও দেয়। একটু কাঁদে, আবার শুরু করে। মহা মুসিবত। পুচকের নাম তরুনিধি। এত বড় নামে কেউ ডাকে না, সবাই ডাকে তরু। জয় জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড়জোর 3 দিন। রোজ রোজ এক জায়গায় যাওয়াটা কোনো ভালো কথা না। মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে গেলে আলাদা কথা। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়া জয় পিঠের ওপর দুমদুম করে দুটো কিল মারল। বকলো কয়েকটা। পথে খোয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ভ্রু কুচকে। গম্ভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে দিল তরুর। তরু সব ভুলে গেছে। চোখটোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খুলছে। তা দেখে হাসি পেল জয়ের। তরুর নাক টানতে টানতে খই খাওয়া আর চোখে দেখল। পথটা সরু, পিচ উঠে উঠে গেছে। সেই রাস্তায় গাড়ির চলাচল নেই প্রায়। সেই রাস্তায় আচমকাই কোত্থেকে যেন একটা পটপটে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের গা ছুঁয়ে যায়। জয় এক লহমায় তরুর হাতের কবজি ধরে নিজের পেছনে আড়াল করে মাটির ওপর ছুঁড়ে মারল। কিন্তু বাইক জয়কে ছিটকে ফেলে দিয়ে চলে যায়। জয়ের পাতলা দেহটা গিয়ে মাটির রাস্তার উপর পড়ে। মাথার পেছনটা শক্ত ইটের খোয়াতে আঘাত লাগায় তরতর করে রক্ত বেরিয়ে এলো। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতে সক্ষম হয়েছে জয়ের তাৎক্ষণিক সচেতনতায়। নয়তো সেদিন বাইকওয়ালার উদ্দেশ্য সফল হয়ে যেত। জয়ের আসল জখম ডাক্তাররা জানালেন, বাম পায়ের হাঁটুর অস্থিসন্ধি খুলে গেছে। আর একটু হলে জোড়া লাগানোর উপায় থাকতো না। অথচ জয়ের বর্ণনা মতে তার কিছুই হয়নি। সে অধচেতন পড়ে রইল নিভু চোখে। মৃত্যু এসেছিল, জয়কে পরম যত্নে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবারও মৃত্যুর স্পর্শ পেল। অথচ মৃত্যু সেদিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়েই পালালো, সঙ্গে নিল না। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ের হাড্ডি সোজা করতে যখন চাপ দেওয়া হলো, জয় গা শিউরে ওঠা স্বরে মাগো বলে একবার চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। সেই দিন সেই পুচকে মেয়ে কি কান্নাটাই কেঁদেছিল। লুটিয়ে পড়া কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে। তার ব্যথা তরু টের পাচ্ছিল না। চিৎকারটা জয়ের নয়, তার নিজের। বড় ভয় পেয়েছে মেয়েটা। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মুড়ে গেল। রাত এলে অসহনীয় যন্ত্রণায় তার কাতর আর্তনাদে সবার ঘুম হারাম। তবুও সবাই ঘুমায়, কিন্তু পুচকেটা জয়ের সাথে রাত জাগে। জয় ধমকায়, কখনো ঠুকঠাক মারে, তবুও বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি ভরে একা পানি আনতে পারে না। ভয়ে ভয়ে গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারা রাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে। হামজা আন্দাজ করেছিল। এরপর জয় একগাল হেসে জানালো, বাবরি চুল দেখেছি বাইকওয়ালার, বহুত খাস লোক সে আমার। হামজা ভাই, চিনতে ভুল হয় নাই, আল্লাহর বান্দা পরেশগার সেলিম ফারুকি। হামজা হাসলো। ধরবো ধরবো, একদিন ধরবো। সেই দিন খুব ছটফটাবে পাখিটা। আজ ধরবো না? ধরি মাছ না ছুঁই পানি, বাংলা বই পাবি এই প্রবাদ। জয় তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হয়ে ধরলে মনের খায়েশ মিটিয়ে নিতে পারা যাবে না। আমার ফুপুটা অকারণে বলি হয়নি জয়, ওদেরকে ধরে একটু তৃপ্তি সহকারে গিলব। এজন্যই তো ফুপুর এত বড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মারাটা বৃথা। কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই অপেক্ষা কর জয়, এই যে তুই আরেকটু ব্যথা শুষলি, এতে ওর ব্যথার ভাগের সুদ আর একটু বাড়ল। মন্ত্রপুতের মতো বলল জয়। কবে কবে খাবে? সেদিন সাপ মারব, কিন্তু লাঠি ভাঙবে না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক।
সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনীর খবরটা সৈয়দ বাড়ি এত তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তুই আরেকটু অপেক্ষা কর, আর একটু। জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর। জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর খানেক। এর মাঝে জয় বহুবার বড় বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড় বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয়ের খুব হিংসে হলো। এখন কি বড় বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছর পরও যদি বড় বাবার সাথে জয়ের দেখা হয়, বড় বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে, আগের মতো বুকের সাথে জড়িয়ে চেপে ধরবে। আচ্ছা, বড় বাবা নিজের ছেলেকে কি জয়ের মতো ভালোবাসে? জয়ের ভেতরটা যে পুলক ও শিহরণে তিত্তির করছিল তা জয় বুঝল না। লোকে তাকে জারজ বলে, নির্বংশ লেজ কাটা বলে। জয় কবে যে বড় বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত রেখে বলবে, আমির পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখ জয়নাল আমিরকে, দেখ জয়নাল আমিরের পুত্র জিন্না আমিরকে, দেখ আমি জাবেদ আমিরের পুত্র জয় আমির, এখনো জীবিত। আমির বংশের জ্বলতে থাকা কয়টা বাতি চাস? দেখ এখনো 3টে জীবিত। এইসব ভেবে জয়ের ভেতরে বড় বাবার সেই ছোট্ট সন্তান আমিরদের বংশধর বাচ্চা জিন্নার জন্য তার বুকের কোথাও আলোড়ন ওঠে। জয় পাগলা হয়ে উঠল বড় বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধান ভাবে। বড় বাবা ফেরোয়ার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জয় সুযোগ পেল। সেই সুযোগ রাজন আজগর করে দিল। কারণ রাজন আজগরের দাদা বৃদ্ধ হবার পরেও তার নামে মামলা ও যুদ্ধের লুটপাট ইত্যাদির মামলা অসংখ্য। বাংলাদেশ গঠনের পর ত্রাস করতে প্রথম প্রজন্মের সন্ত্রাস সে। 2002 সন, অপারেশন ক্লিন হার্ট অ্যাক্টিভ পুরো দেশে। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটি অপরাধীও। তাদের মারফতে জয়নাল আমির পলাশদের মদতে জয়ের সঙ্গে দেখা করবেন। জয় খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড় বাবাকে সে কম বেশি 8 বছর পর দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজগরের দাদা বন্দী হলো, আর জয়নাল আমির ক্রসফায়ার্ড। সংবাদটা এমন সাবলীলভাবেই জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুব চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপিত গুলিতে প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয়নাল আমিরের। জয়ের বয়স তখন 15। 2002 সন, জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজে হাতে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেবকে খুন করে ফেলল। বুক চিরে হাত ঢুকিয়ে হৃদযন্ত্রটা ছিঁড়ে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করে মৃতদেহের পাশে রেখে এসেছিল।